ওকে। সো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। ইন্টারেক্টিভ কেয়ারস এর আজকের এই ফ্রি ওয়েবিনারে আপনাদের সবাইকে অসংখ্য স্বাগত। সো আজকে আমাদের এই ওয়েবিনারে আমাদের সাথে ইনস্ট্রাক্টর হিসেবে থাকছেন সাব্বির হোসেন রসি ভাই। ভাই কাজ করছেন একটা জার্মান বেসড রিটেল কোম্পানিতে একজন সিনিয়র বিজনেস অ্যানালিস্ট হিসেবে। সো পুরো সেশনটা চলাকালীন আপনারা আপনাদের অডিও এবং ভিডিওগুলো অফ রাখবেন। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা সেটা চ্যাটে লিখে জানাতে পারবেন। আমরা সেখান থেকে আপনাদের কোয়েশ্চেনগুলো নিব। ভাই, দ্য ফ্লোর ইজ অল ইয়ার্স নাও। থ্যাংক ইউ শাকির। আম, আসসালামু আলাইকুম এভরিওয়ান। পুরো উইকের ক্লান্তি শেষে বৃহস্পতিবারে নর্মালি সবাই রিল্যাক্স মোডে থাকে, তার মধ্যে আপনারা জয়েন করার জন্য। তো আমি চেষ্টা করব আমার থিওরিটিক্যাল ওইভাবে না গিয়ে, মানে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সের আলোকে যতটা আলোচনা করা যায়, কিছু ইনসাইট বা কনসেপ্ট ধরিয়ে দেওয়ার জন্য। ইউজুয়ালি এখনকার সময়ে এআই বা এই ধরনের, আই থিঙ্ক আমার কথা শোনা যাচ্ছে না? অডিবল শোনা না? যাচ্ছে, শোনা যাচ্ছে নেবার ভাই। কথা। ওকে, তার প্রবলেম হলে আপনি হয়তো বা রিজয়েন করতে পারেন তাহলে। সো এখনকার সময় আসলে যে এআই বা এই ধরনের, যেখানে আমাদের এক্সটার্নাল অনেক হেল্প পাওয়ার সুযোগ আছে বা অনলাইন বিভিন্ন রিসোর্স আছে, সেখানে যেটা হয় যে আসলে কোডিং এত বড় চ্যালেঞ্জ না এখনকার সময়ে এসে। ফান্ডামেন্টালস নলেজ দরকার আছে। এখন যেটা বিষয়, আইডিয়া হলো ইম্পর্টেন্ট। আইডিয়া, ডিফারেন্ট কনসেপ্ট, এই বিষয়গুলো হলো যে সো এগুলো যদি ভালোভাবে আপনি জানেন বিষয়, তখন বিভিন্ন জায়গায় ইমপ্লিমেন্ট করা যায়। ডেটা লিটারেসি বলতে একটা শব্দ আছে, সেটা আহ, এই আমাদের দেশে মানে সবাই, মানে নর্মালি আমাদের লিটারেসি বলতে শিক্ষা বা এই বিষয়টা বুঝি, ডেটা রিলেটেড যে শিক্ষা বা নলেজ বা এক অ্যাওয়ারনেস, ডেটা ইউজ করে কিভাবে আমরা বিজনেস ডিসিশন গুলা মেক করতে পারি এবং এটা বিজনেস গ্রোথে কিভাবে হেল্প করতে পারে, বা বিজনেসের বিভিন্ন বটল নেক থাকে বা ডিসিশন মেকিং এ যে ইনএফিসিয়েন্সি থাকে, এগুলো দূর করা যায়। এগুলো সবাই জানে না বলেই স্টেক হোল্ডার লেভেলে আমাদের দেশে এখন পর্যন্ত যেটা হয়, অনেকের যেটা অভিযোগ অনেকে থাকে যে আমাদের দেশে এখনো ওইভাবে ফ্লোরিশ না। ইউরোপ আমেরিকায় যেরকম ডাটা সায়েন্টিস্টদের ডিমান্ড, এমএল ইঞ্জিনিয়ারদের ডিমান্ড, আমাদের দেশে জব ওপেনিং থাকলেও এখনো ওই লেভেলে না। কারণ আপনি যার জন্য করবেন তাকেও বুঝতে হবে। আর সেকেন্ডলি যেটা, আমাদের নিজেদেরও ওইভাবে জানতে হবে। অনেক সময় জব অপরচুনিটি থাকে, আমরা অ্যাপ্লাই করি, সেই পজিশন গুলোতে নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করি। মাঝে মাঝে আমি যদি এনাফ জানি আমি কি করতে পারবো, মানুষকে অফার করা যায়, অপরচুনিটি ক্রিয়েট করা যায়। আমি সবসময় এরকম ভাবে দেখি নিজেকে, একজন মানে সলিউশন প্রোভাইডার হিসেবে দেখি। আমি ডাটা অ্যানালিস্ট হিসেবে কাজ করেছি, ইউনিভার্সিটিতে টিচার হিসেবে কাজ করেছি ডেফোডিল ইউনিভার্সিটিতে। তারপরে বিভিন্ন এনজিও যেগুলো, সেভ দ্য চিলড্রেন এর মতো বা পাথ ফাইন্ডার ইন্টারন্যাশনাল সাথেও কাজ করেছি। আবার গত বছর তিনেক যাবত মাঝে ইউকে বেসড একটা কোম্পানি, ডাটা সায়েন্স কোম্পানির সাথে ছিলাম। আর এখন একটা জার্মান রিটেল কোম্পানিতে, নাম বাডি এন্ড সেলি, জেএমবিএইচ, একটা হ্যামবুর্গ বেসড ওদের বিজনেস। ওরা ইউরোপের লাক্সারি ব্র্যান্ড গুলা সেল করে, যেমন লুই ভিটন, শ্যানেল, এগুলা। সো এই ধরনের প্রোডাক্ট আরো আছে, প্রাডা বা দামি ব্র্যান্ড গুলা যেগুলো আছে, এই ধরনের প্রোডাক্ট গুলা তারা নতুনও সেল করে, আবার সেকেন্ড হ্যান্ডও সেল করে। এটা সার্কুলার ইকোনমিও বলা হয়। সো আমি তাদের বিজনেস ইন্টেলিজেন্স টিমটাতে কাজ করছি বর্তমানে। শাকির যেমন বললো যে বিজনেস অ্যানালিস্ট, আসলে আমি বিজনেস অ্যানালিস্ট না। সেখানে আমি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে কাজ করি। সো সেখানে আমার কাজ হলো সরাসরি স্টেক হোল্ডারদের সাথে, যেমন কোম্পানি এমডি, মার্কেটিং হেড, শপ ম্যানেজার, এরকম ডিফারেন্ট ডিপার্টমেন্টে যারা ম্যানেজার লেভেলে আছে তাদের বা হেড হিসেবে, ওনাদের সাথে কাজ করা, ওনাদের ডিসিশন মেকিং, ওনাদের দে হ্যাভ গ্রেট আইডিয়াস, যেখান থেকে আমারও আসলে লার্ন করার অনেক কিছু ছিল। আমি গত এক বছরে সেটা লার্ন করেছিও। আহ আবার তাদের হলো ডেটা যে প্রসেস করা, ডেটা থেকে অনেক অনেক ভাস্ট ডেটা, যেমন আমাদের কিছু কিছু টেবিলে ডেটা আছে প্রায় 100 মিলিয়ন্স এর উপরে ডেটা আছে। হ্যাঁ, যেমন আমাদের মান্থলি রেভিনিউ হলো প্রায় হলো 10 মিলিয়ন্স এর উপর, 10 মিলিয়ন। সো এইসব ক্ষেত্রে এত ডেটা তারা প্রসেস করতে অভ্যস্ত না। হ্যাঁ, ইউজুয়ালি বেশিরভাগ সময় তারা, কেউ কেউ এক্সেলে কিছুটা পারলেও অনেক সময় বলে কি এই ডাটাটা এসকিউএল থেকে নিতে হয়, ডাটাবেস থেকে, আমাদের মেইন ডাটাবেস বা ক্লাউড ডাটা ওয়্যার হাউসে আছে। সেখান থেকে একজনকে বলে ডাটা নামিয়ে দাও, তারপরে তারা বেসড অন তারা কিছু এক্সেলে কাজ করতে পারে। তো এক্সেলে এটা লিমিটেড। এই ধরনের কাজ করার জন্য যে যেটা দরকার হয়, যে এই ধরনের কোম্পানিতে, রিটেল কোম্পানি বলেন বা এই ধরনের একটা লার্জ বিজনেসে বা তাদের, সেই কোম্পানির একটা ভালো দিক হলো তারা ডেটা ড্রিভেন
মানে অর্গানাইজেশন হইতে চায়। দ্যাটস ওয়াই তারা এত ইনভেস্ট করতেছে। তাদের টিমে 8 জন 10 জনের একটা টিম আছে, বিজনেস ইন্টেলিজেন্স টিম, আইটির জন্য আলাদা টিম, সম্পূর্ণ এরকম ডিফারেন্ট টিম আছে। সো সেখানে কাজ করতে গেলে আপনার কি যে বিষয়গুলো সব থেকে ক্রুশিয়াল, সেগুলোর মাঝে দুইটা হলো স্ট্যাটিস্টিক্স, আর স্ট্যাটিস্টিক্স এর নলেজ, আরেকটা হলো যে পাইথন। কারণ কিছু কিছু কাজ আছে, আর ইভেন ড্যাশবোর্ডিং, ডিআই টুলস এর মতো বিষয়গুলো লাগে। আমি আমার রিপোর্টিং এর মেইন অংশগুলো, ড্যাশবোর্ড যেগুলো বানিয়ে দেই সেগুলো পাওয়ার বিএ দিয়ে ওদেরকে করে দেই। কিন্তু যখন আসলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা প্রেডিক্টিভ মডেলিং বা এই ধরনের কিছু জিনিস আপনাদের আমি বলবো, কিছুক্ষণ পরে দেখাবো, এই কাজগুলো বা হাইপোথেসিস টেস্টিং এর মতো একটা বিষয় আছে, সেই জিনিসগুলো যখন লাগে তখন আমাকে আসলে যে পাইথনে যেতে হয়। পাইথন বা আর এর মতো টুল, যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগবে। সো পাইথন ইজ এ গো টু টুল। সো এখানে কিভাবে কি লাগবে, আমি জাস্ট হলো আপনাদের কিছু কনসেপ্ট দিব যে আমরা কিভাবে ইউজ করি। তো আই থিঙ্ক আমাদের ইন্ডাস্ট্রিতে বা আমি আমাদের দেশের কিছু কোম্পানির জন্য কাজ করেছি 2021-22-এর দিকে, তখন আমি দেখি নাই যে আসলে তারা এই ধরনের ডিসিশন মেকিং করে বা এই কাজগুলা করে। এই জায়গাগুলোতে আমরা পিছিয়ে আছি। এই কাজগুলো যদি আমরা জানতাম তাহলে আসলে আমাদের ডিসিশন মেকিংটাকে আরো এফিসিয়েন্ট করা যেত। সো আমি একটু চেষ্টা করি যে আপনাদের ব্রিফলি যতটুকু এক্সপ্লেন করা যায়। তো আমি দুইটা ভাগে ভাগ করেছি আমার প্রেজেন্টেশনের অংশটাকে। সো সেখানে যেটা একটা প্রেজেন্টেশন এবং কিছু আইডিয়ার কথা যেটা বললাম, এবং পাইথনে এই কোডগুলো যদি করতেন আপনারা তাহলে কি রকম সেই কোডগুলো হতো সেটারও একটা আমি কিছু আমার কিছু নোটবুক দেখাবো, পাইথন নোটবুক গুলো দেখাবো। সো আমরা যেমনটা বলছিলাম যে ওকে, সো ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স ফর ডেটা সায়েন্টিস্ট ইন বিজনেস ডিসিশন মেকিং, or understanding how statistics empower data scientists to drive informed business decision and enhance organizational success. সো এখানে যে নর্মালি একজন ডেটা সায়েন্টিস্টের রোল গুলা কি, অলরেডি আমি কিছু বিষয় বলেছি। যে এর বাইরে নর্মালি এই যে বললাম আমাদের মেইন ডেটা যেটা সোর্সে থাকে, সেখানে মিলিয়নস অফ ডাটা, হ্যাঁ মিলিয়নস, কোনো কোনো ক্ষেত্রে ইভেন বিলিয়নস অফ ডাটা। যেমন যত দিন দিন সবকিছু ডিজিটালাইজেশন হচ্ছে, একটা সময় তো হাতে কলমে ব্যবসা হতো সব। আপনি মুদির দোকানে গেলেন, জিনিসপত্র কিনে নিয়ে আসলেন। হ্যাঁ, ইভেন শপের মতো কোম্পানি গুলা কি করছে, এই ধরনের মুদি দোকান গুলাকে ওরা ডিজিটালাইজ করার চেষ্টা করতেছে, ওদের ই কমার্স। বাংলাদেশে বেশ কিছু কোম্পানি আছে যাদের হলো সাস বেসড ই কমার্স, ইও আপনার একটা ওয়েবসাইট বানানো 5 মিনিটে বা 10 মিনিটে ওয়েবসাইট বানাইতে পারবেন বেসিক লেভেলে। হ্যাঁ, সবকিছু করা আছে, আপনি জাস্ট প্রোডাক্ট গুলা ছবি তুলে তুলে ইয়ে করে করতে পারবেন। কিন্তু এই যে এই বিষয়গুলো, তো যখনই আপনি ওয়েবসাইট বা ডিজিটালাইজেশনের দিকে যাচ্ছেন, তখন কি হয়, ডেটা জেনারেট হচ্ছে আন্ডারনিথ, বা একটা অর্ডার হলো কেউ বা কাস্টমার যখন তার ইনফরমেশন গুলা দিল, সেই ইনফরমেশন গুলো আপনার ডেটাবেজে গিয়ে স্টোর হচ্ছে। তো এই যে এই ডেটা, যখন যত বড় কোম্পানি এই ডেটার পরিমাণ তত বেশি, ডিফারেন্ট সোর্স, একটা সিঙ্গেল ডেটাবেজ না। হয়তো আপনার ফেসবুকের মাধ্যমে অর্ডার নিচ্ছেন, ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার নিচ্ছেন, হ্যাঁ, আবার আপনার ফিজিক্যাল কোনো একটা স্টোরও থাকতে পারে, মাল্টিপল জায়গায়। এই যে মাল্টিপল জায়গার ডেটাগুলা সবগুলা থাকে হলো একটা জায়গায়, সেটা হলো ক্লাউড ওয়্যার হাউস, এটা নিয়ে যায়। নর্মালি ডেটা ইঞ্জিনিয়াররা এই কাজগুলা করে। আবার সেখানে সব ডেটা আবার ক্লিন অবস্থায় থাকে না। তো ডেটা সায়েন্টিস্টদের অনেক সময় কাজ হয় সেখানে এটাকে বলে বিজনেস লেভেল এগ্রিগেশন ডেটা, এই ডেটাতে কনভার্ট করে নিয়ে আসা। যেমন সেই ডেটাগুলো পাইথনে রিড করা যায়, যে এসকিউএল ডেটাবেজের ডেটা রিড করে যত ধরনের ট্রান্সফরমেশন দরকার হয়, এগ্রিগেশন দরকার হয়। সো এই কাজগুলা যে sorry, আমাদের সো অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট তখন কি করতে হয়, যে স্টেক হোল্ডারদের দেওয়ার জন্য বা বিভিন্ন প্রিডিক্টিভ মডেলিং বা এগুলা করার জন্য যে ডেইলি লেভেলের ডেটা অথবা একটু সামারি লেভেলের ডেটা, এই ধরনের বিভিন্ন ডেটা কনভার্ট করতে হয়, এবং সেইগুলো আমরা দেন আবার ওয়্যার হাউস বা ডেটাবেজে ভিউ হিসেবে বা একটা ডেটা সেট হিসেবে রেখে দিই। হ্যাঁ, যত ধরনের এই করা। তো এই যে ডেটা ট্রান্সফরমেশন, ডেটা ক্লিনিং এর একটা বড় পার্ট থাকে। দেন হলো যেটা বললাম স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাঝে কিরকম, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর মাঝে আমি একটা উদাহরণ দিই আপনাদের। যেমন আমাদের একটা, বা আমাদের না, যে কোনো ধরনের আপনারা রিটেল ই কমার্স এই ধরনের যে কোনো কোম্পানি দেখবেন, প্রোডাক্ট তো আপস এন্ড ডাউন, ইভেন গ্যাজেটের ক্ষেত্রে আপনি একটা ওয়েবসাইটে ঢুকেন, চাহিদা অনুযায়ী কিন্তু বা বিভিন্ন সময় কিন্তু বছরের বিভিন্ন সময় তারা প্রোডাক্ট দাম বাড়ায় কমায়, ট্রু রাইট? সো এরকমই যে এটাকে বলে আপ প্রাইসিং ডাউন প্রাইসিং। বিমানের টিকিট কাটতে যান আপনি,
যে কোনো একটা সাইটের মাধ্যমে অনেক আগে টিকিট কাটলে প্রাইস অনেক কমে পাবেন, আবার কাছাকাছি সময়ে কাটতে গেলে আবার বেশি পাবেন, আবার সপ্তাহে অনেক সময় কিছু বিভিন্ন ইউটিউবের ভিডিও বা এগুলা তো দেখেছি সপ্তাহে মাঝের সময়টা একটু কমে পাওয়া যায়। কিন্তু উইকেন্ড গুলাতে বা এই সময়গুলোতে যদি কাটতে যান বা একই জায়গায় যদি আপনি বারবার হিট করেন, তখন আপনাকে ট্র্যাক করে রেখে আপনাকে আবার বাড়িয়ে দেবে। তো এই লজিক গুলা কিভাবে বিল্ড করা, ইভেন এইসব ক্ষেত্রে শুধু স্ট্যাটিস্টিক্স না, ইকোনমিক্স এর কিছু টপিক বিষয়ে কাজে লাগে, যেমন এটাকে আমরা বলি প্রাইস ইলাস্টিসিটির বিষয়। প্রাইস ইলাস্টিসিটি কি? প্রাইস ইলাস্টিসিটি হলো আমি প্রাইস বাড়ালে প্রোডাক্টের যে ডিমান্ড বা আমার যে প্রোডাক্টটা সেল করতেছে সেটা কি পরিমাণ, মানে ওটাতে চেঞ্জ আসতেছে। হ্যাঁ, তো নর্মালি এটা হলো দুইটা রেশিও হিসাবে, পার্সেন্টেজ অফ কোয়ান্টিটি ডিমান্ডেড, এটা চেঞ্জ, এবং পার্সেন্টেজ অফ প্রাইস চেঞ্জ। তো এটা যদি ওয়ানের কম হয় নর্মালি আমরা তখন কি করি, বুঝি যে কাস্টমাররা আসলে এত সেন্সিটিভ না, প্রাইস কিছুটা বাড়ালেও আমার কোনো সমস্যা হচ্ছে না, মানুষজন ঠিকই কিনবে। কিন্তু যখন বেশি হয় তখন আমরা এটা বুঝতে পারি যে ওকে না, আমি যদি প্রাইস বেশি বাড়াই তখন আমার মানুষজন এটা কিনবে না। তো এই বিষয়গুলো প্রবাবিলিস্টি মডেল বা ইকোনমিক্স এর থিওরি এইগুলা কাজে লাগাইতে হয় রিয়েল ওয়ার্ল্ড। তো সর্ট অফ ডেটা সায়েন্স শুধু এমন না যে ড্যাশবোর্ড বানানো বা আপনি মেশিন লার্নিং অ্যালগোরিদম নিয়ে শুধু, বেশিরভাগ জায়গায় এই ভাইবটা, আমিও যখন এই লাইনে আসি যখন, সর্ট অফ ভাইবটা এরকমই ছিল, শুধু এই ধরনের কাজ, নট নেসেসারি সবসময় এরকম না। সো এইরকম এখানে একটা বললাম, এছাড়া ডেটাতে আউটলায়ার থাকাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি রিসেন্টলি যেমন কাজ করতেছিলাম, আমি যখন মিডিয়ান না আমাদের প্রোডাক্টের এজ কেমন, এইজের ক্ষেত্রে আমি যখন মিন দিলাম বা অ্যাভারেজ দেখলাম, আমি দেখলাম 9.2 মান্থস। তো অন এন অ্যাভারেজ এটাতে এত না, বেশিরভাগ প্রোডাক্ট আমার সেল হয়ে যায় শুরুর দিকে, কিছু প্রোডাক্ট রয়ে যায় অনেক দিনের জন্য। ওই প্রোডাক্ট গুলা যেটা প্রায় 7-8 বছর যাবত পড়ে আছে ওয়্যার হাউসে, এগুলোর জন্য আমার হলো এই এইজটা বেশি দেখাচ্ছে। তো এগুলাকে আসলে ওয়েবসাইটে রেখে বা ইয়েতে আসলে রেখে কোনো দরকার নাই, এগুলাকে আলাদা অ্যানালাইসিস করা যায়, এগুলাকে বাল্ক হিসেবে সেল করে দেওয়া যায়। এগুলাতে অনেক সময় কোম্পানির মেইনটেনেন্স কস্ট আরো বেশি হয়ে যায়, এগুলা বরং ডোনেশন করে দিলেও অনেক সময় করে দেওয়া যায়, করে এগুলা কোম্পানিগুলো। তো এই যে আউটলায়ারের কনসেপ্ট, হ্যাঁ, তারপরে আহ সো এই বিষয়গুলো বোঝার জন্য আপনার স্ট্যাটিস্টিক্স এর বিষয়গুলো বিভিন্ন ধরনের, আমরা 5 নাম্বার সামারিও বলি, কোয়ান্টাইল বা মেজার্স অফ লোকেশন, মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি, বা অনেক সময় ভেরিয়েশন কেমন ডেটার ভিতরে আছে, সব কি একই ধরনের ডেটা নাকি এই যে ডিফারেন্ট ভেরিয়েশন আছে, তো এই বিষয়গুলোও বুঝতে হয়। সো এটার জন্য মেজার্স অফ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা এরকম বিভিন্ন আহ, বিষয় আছে, এগুলা ইউজ করে করা যায়। যেটা ডিস্ট্রিবিউশন বোঝার জন্য, যেটা কি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করে, বিভিন্ন ডিস্ট্রিবিউশন আছে, এগুলা খুব ক্রুশিয়াল হয়ে যায় যে নর্মালি ডেটা নিয়ে কাজ করার জন্য। এগুলো যেমন পপুলেশন সায়েন্সেও ইউজ হয়, যারা ওই ধরনের কাজে, রিসার্চের কাজে ব্যবহার করা হয়, ডেমোগ্রাফিক্স, পপুলেশন সায়েন্স, পাবলিক হেলথে। আবার জানলে প্রপারলি, আমরা যখন বইয়ে পড়েছি স্ট্যাটিস্টিক্স বা এই বিষয়গুলো, তখন আমরা আসলে এগুলো থিওরিটিক্যালি বেশি শিখেছি, শুধু দেখে আসছি যে রিসার্চ বা সোশ্যাল সায়েন্সে কিভাবে ইউজ হয়। কিন্তু এগুলা যে বিজনেস ডিসিশন মেকিং এ, এটা ইন্ডাস্ট্রিতে কাজ না করার আগ পর্যন্ত এটা আসলে ভাবে তৈরি হয় না। তো এই ধরনের একটু অ্যাওয়্যার থাকলে আপনি ইন্টারনেট ঘেটেও জানতে পারবেন, এবং আমাদের কোর্সেও আমরা এটা ফুললি কভার করার চেষ্টা করি। তারপরে যেটা হলো, সবাই ক্ষেত্রে জানতে চায় যে ওকে, আমার প্রোডাক্টের কত কোয়ান্টিটি সেল হবে, কত অ্যামাউন্ট সেল হবে। আমি যদি জানি এমন আমার সেল হবে, তখন আমি ওয়্যার হাউসে নতুন প্রোডাক্ট তুলতে পারবো। আর আমি যদি জানি যে আমার সেল কম হবে, তখন আমি ওয়্যার হাউস বেশি নতুন জিনিস আনবো না, না হলে ওখানে প্রোডাক্ট আটকে যাবে। ওই যে স্লো মুভিং প্রোডাক্ট কেমন, মানে কত দ্রুত আমার ওয়্যার হাউস খালি হচ্ছে, এইগুলো এই বিষয়গুলো বোঝার জন্য বা হবে, আমার ফরকাস্টিং এর মতো বিষয় দরকার হয়। এই জন্য টাইম সিরিজ ফরকাস্টিং আছে, আবার মেশিন লার্নিং বেসড বিভিন্ন ফরকাস্টিং মডেলও আছে, তো এগুলা ইউজ করা যায়। আর এই যে বললাম ডিফারেন্ট ডিপার্টমেন্টের মধ্যে কোঅর্ডিনেশন, এখানে সব থেকে বড় বিষয়টা হলো, ওই যে বললাম ডিজিটাল প্রোডাক্ট, যত ডিজিটাল প্রোডাক্ট আসবে তত ভালো কোম্পানিগুলা কি করে, তারা হলো এবি টেস্ট করে। এটার জন্য আলাদা ডেডিকেটেড টিমই থাকে বড় কোম্পানিগুলোতে। যেমন আপনার যেটা ওয়েবসাইট, এটা কিন্তু সবসময় একরকম না, আমি আপনি যখন দেখতেছি সবাই একরকম একই ভার্সন দেখতেছি না, তাদের হয়তো বা দুইটা আইডিয়া আসবে। ওকে, এই ফ্রন্ট, ওকে, আমি যদি প্রথম যেটা, আমি ল্যান্ডিং পেজ যখন ঢুকবে মানুষজন, তখন সেখানে এই লোগোটা, মানে বা একটা নতুন একটা মেসেজ দেওয়া থাকবে। তো আপনার প্রোডাক্ট টিমের যারা আছে বা মার্কেটিং টিমে আছে, তারা দুইটা মেসেজ নিয়ে আসবে, দুইটা একটু ডিফারেন্ট। আপনি কোনটা দিবেন? একটা হলো আপনার গাটস ফিলিং এর উপর আপনি দিতে পারেন, আর একটা হলো আপনি সবাইকে এটাতে এক্সপোজ না করে
আগে যেমন এই যে একটা সময় দেখেন যে মানে প্রাইসিং এর ক্ষেত্রে এটা হয়, কোকাকোলার প্রাইস মনে হয় এবার ওই যে কোক স্টুডিও বাংলা যখন প্রথম বাংলাদেশে চালু হয়ে পড়লো, 20 টাকার কোকাকোলার এই যে 200 মিলি বা 250 মিলির বোতলটা 30 টাকা করে দিল হুট করে। তারপরে কিন্তু এটা যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন চলে আসতো, তারা যদি ওইটা না করে প্রথমে এভাবে না বাড়িয়ে মার্কেট লেভেলে কিছু কিছু জায়গায় তারা দেখতো যে ওকে 25 টাকা করে দেখলো বা 30 টাকা করলে এটার কি পজিটিভ না নেগেটিভ এফেক্ট আসে, এবং যদি নেগেটিভ আসতো তাহলে পরে কিন্তু ওরা বেরিয়ে আসছিল, আবার কমিয়ে নিয়ে আসছিল, 25 টাকায় করে নিয়ে আসছিল বা এরকম। তো এটা যদি আগেই করতো তাহলে কিন্তু প্রথমে যে নেগেটিভ এক্সপিরিয়েন্স দিল শুরু হলো বা নেগেটিভিটি তৈরি হলো এই ব্র্যান্ডের প্রতি, এটা কিন্তু তৈরি হতো না। তো এটাকে বলা হয় স্যাম্পল। আমরা স্যাম্পলের উপর কিছু কাজ করি, করে আমরা সবার উপরে মানে আমার সব কাস্টমারের উপরে কোনো কিছু এক্সপেরিমেন্ট না করে কিছু কাস্টমারের উপর এক্সপেরিমেন্ট করতে হবে। সেটা আমার জন্য যদি সাকসেসফুল হয় বা দুইটা ভার্সন দুইটা প্রাইস হইতে পারে, এগুলোর ভিতরে তুলনা করে দেখি যেটা ভালো হয়েছে এবং দুটার মধ্যে সিগনিফিকেন্ট ডিফারেন্ট রেজাল্ট আসলে তখন হলো আমার যেটা ভালো আসছে সেটাতে আমি যেতে পারি। আর যদি দুইটার মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স না আসে তখন আমরা যে কোনো একটাতে যেতে পারি। তো এই কাজটাও করা হয় এ/বি টেস্টিং বা হাইপোথেসিস টেস্টিং এর মধ্যে। তো অনেক ধরনের হাইপোথেসিস টেস্টিং আছে, কোনটা কখন করতে হবে এই বিষয়গুলো হলো ইম্পর্টেন্ট। তো আমি যে বিষয়গুলো বললাম সর্ট অফ এখানে অনেকটা যে এই টপিক গুলো এখানেই আছে, যেটা বললাম মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি বা ডিসপারশন। এটা ইভেন মেশিন লার্নিং আপনি ইঞ্জিনিয়ার হন এইগুলোর কাজ করার জন্য ডেটা ক্লিন করার জন্য বলা হয় একজন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার বা ডেটা সায়েন্টিস্টের একটা মডেল অ্যালগোরিদম রান করতে বা এটাকে ফাইন টিউনিং করতে যতটুকু লাগে, মানে এটা হয়তো বা 30%, 70% বা 60% সময় যায় তার ডেটা ক্লিনিং বিভিন্ন সোর্স থেকে এনে ডেটা প্রসেস করা যায়। তারপর হাইপোথেসিস টেস্টিং কেন লাগে, রিগ্রেশন অ্যানালাইসিস এর মতো বিষয় লাগে। আপনার বিজনেসে বিভিন্ন সময় বিভিন্ন বিষয়ে ইনফ্লুয়েন্স থাকে। আপনি একটা ডিসিশন চেঞ্জ করলেন, প্রাইস চেঞ্জ করলেন বা সামথিং, অথবা আপনি নতুন হলো একটা বিজ্ঞাপন দিলেন, অথবা আপনি এটার ক্ষেত্রে মানে কোনো একটা ক্ষেত্রে আপনি আহ, খরচ বাড়ালেন বা বিজ্ঞাপনের জন্য কোথাও খরচ কমালেন, বা এরকম বিভিন্ন ফ্যাক্টর থাকতে পারে। তো আপনার ক্ষেত্রে যে সেলের ক্ষেত্রে কোন বিষয়টা মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে, হ্যাঁ। তো এই ধরনের ক্ষেত্রে এইগুলো ফ্যাক্টর গুলা বের করা গেলে তখন আমরা রিগ্রেশন অ্যানালাইসিস এর মতো বিষয়গুলো নিয়ে কাজ করি। তারা ক্লাস্টারিং বা এগুলোতেও কাজও হয়, গ্রুপ বের করা। তো এখানে জাস্ট স্ট্যাটিস্টিক্স গুলো নিয়ে আমি স্লাইডটা আপনাদের সাথে শেয়ার করার ব্যবস্থা করে দিব। আমি ইন্টারেক্টিভ ক্লাসে যারা আছে তাদেরকে আমি এটা দিয়ে দিব, তারা যেন আপনাদের সাথে এটা শেয়ার করে দেয়। তো সেখানে এটা পরে ডিটেলস আপনারা দেখতেও পারবেন। আমি জাস্ট বলি যে আহ এই যে মিডিয়ান মিন এগুলা বললাম, প্রথমত কোন সময় কোনটা ব্যবহার করতে হয় এটা জানা একটা ইম্পর্টেন্ট। ডেটার ভিতরে আউটলায়ার যখন থাকে তখন আমরা মিন ব্যবহার করি না, তখন মিডিয়ান ব্যবহার করি, হ্যাঁ। সো আবার ক্যাটাগরিক্যাল ডেটা থাকলে আমরা দেখি যে মোস্ট ফ্রিকোয়েন্টলি কোনটা আমার ঘটছে, আমার মোস্ট ফ্রিকোয়েন্ট অর্ডার হচ্ছে কোন প্রোডাক্টটাতে, কোন প্রাইস রেঞ্জে মানুষ কিনতেছে। তো এইগুলা বোঝার জন্য দেখা যায় হলো মোড রেঞ্জ এগুলা বের করতে হয়। সো এগুলা কি করে বিজনেস কে কোয়ান্টিফাই এন্ড ইন্টারপ্রিট দেয়ার ডেটা মানে এফেক্টিভলি এই কাজগুলো করতে হেল্প করে। তাছাড়া যে আহ তাদের বেস্ট সেলিং প্রোডাক্ট যেটা বললাম, সিজনালিটি আছে কিনা, সিজনাল কোনো ট্রেন্ড আছে কিনা, বছরের সময়টা আমার সিজনালিটি থাকে। আমি মাঝে বাংলাদেশের একটা কোম্পানির সাথে কথা হচ্ছিল, টায়ার কোম্পানি। তারা মাঝে মাঝে এত প্রোডাক্ট হয়ে যায় যে তাদের ওয়্যার হাউস আলাদা ভাড়া নিতে হয়, হ্যাঁ, বা যাদেরকে তারা দিচ্ছে যে কোম্পানিগুলাকে তারা হলো ফিরিয়ে দেয় প্রোডাক্ট গুলা, তখন তাদেরকে এনে আলাদা ঘর ভাড়া করে ওয়্যার হাউস সেখানে আবার রাখতে হয়। তো এই যে ট্রান্সপোর্টেশন কস্ট, আলাদা হলো রেন্টের জায়গা বা এইগুলো সবগুলো তাদের ব্যাপার। তো তারা প্রেডিক্ট করতে চাচ্ছিল হলো যে ওকে আমার সিজনের কোন সময়টায় বা কোন সময়ের জন্য আমি কেমন প্রডিউস করবো, তাহলে যেন আমার স্ট্যাক যেন না হয় ওয়্যার হাউসে, হ্যাঁ। তো এইগুলা ফরকাস্টিং এর মতো বিষয়গুলো ইউজ করে দেখা যায় এবং কাস্টমারের প্রেফারেন্স থেকে শুরু করে। তো এখানে বেশ কিছু উদাহরণ আছে। তো আমি অলমোস্ট মোটামুটি যেগুলা বলছি সর্ট অফ এই বিষয়গুলাই। এছাড়া ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর কথা যেটা বলছিলাম ওইটা হলো এই যে স্যাম্পলের উপর বেসিস করে আমার পপুলেশন সম্বন্ধে, ওই যে বললাম একটা স্মল পোর্শন অফ ইউ কাস্টমারের উপর বেস করে বা তাদের উপর একটা এক্সপেরিমেন্ট চালিয়ে সবার উপরে যে ডিসিশনটা নিলেন বা এক্সপেরিমেন্টেশনের যে রেজাল্টটা ওই অনুযায়ী আপনি সবার উপরে নর্মালি কি হয়, আমাদের এটা রেগুলার করা হয় এর টেস্টিং। তখন আমরা নতুন একটা কোনো কিছু যখন কোনো আমাদের মেইন ল্যান্ডিং পেজে কোনো চেঞ্জ নিয়ে আসি, বা ফর্ম সাবমিশন আছে, আমাদের কাছে যে কোনো সেল করতে চাইলে একটা ফর্ম সাবমিট করে। অনেক সময় দেখবেন আপনার এক্সপিরিয়েন্সই দেখেন, আমার যেটা হয় আপনি যখন ই কমার্স সাইট গুলোতে যখন ইয়ে করি বা যাই ফেসবুকে হয়তো বা কেউ কিছু দেখে যেমন আম কিনবো বা আম না মনে করেন একটা ইয়ে ছিল যে
কোরিয়ান টাইপের একটা জুতা মনে হয়, গত বছরের একটা কোনো সময় আমি দেখলাম, ভালো লাগলো, দেখলাম যে তাদের কিছু কত পার্সেন্ট ছাড় আছে বা সামথিং। তো আমি দেখলাম ক্যাশ অন ডেলিভারি আছে সবকিছু, ভালো কথা। সব ইনফরমেশন দেওয়ার পরে যখন লাস্টে অর্ডার প্লেস করতে যাচ্ছি, তখন দেখাচ্ছে যে না, ক্যাশ অন ডেলিভারি এটার মধ্যে অ্যাভেলেবল না। তো আমি তাদের কাস্টমার কেয়ারে ফোন করলাম, ফোন করার পর না, তারা আমি বের হয়ে গেলাম। তারা যে বাকি ইনফরমেশন গুলো দেওয়া ছিল ওইটা দেখে আমাকে কল করলো, স্যার আপনি কি অর্ডারটা প্লেস করবেন এটা এটা। আমি বললাম আপনাদের ক্যাশ অন ডেলিভারি দেওয়ার কথা ছিল, প্রোডাক্ট দেখে আমি পে করতে পারবো। তারা বলেন না, এটা হলো মানে আমাদের ফর্মটাতে একটু ভুল ছিল, এটা আপডেট করতে আমরা ইয়ে না, এই দামের বেশি দামের প্রোডাক্ট গুলো আমরা এইভাবে দিই না। হ্যাঁ, ক্যাশ অন কিছুটা 50% আপনাকে দিতে হবে আগে। তো এই যে ফর্মের মাঝে কোনো কিছু ভুল থাকা বা একটা এমন কিছু ইনফরমেশন যেটা সেন্সিটিভ ইনফরমেশন আপনার চাচ্ছে, এটার জন্য আপনার নেগেটিভ এক্সপিরিয়েন্স তৈরি হয়। তো এইগুলোর উপরে আমরা যখনই ফর্মে কিছু চেঞ্জ আনি, আমরা তখন এবি টেস্টিং করি, এবং আমরা র্যান্ডমলি কি করি যে ওকে আমরা 7 দিন টেস্টটা চালাবো বা 14 দিন টেস্টটা 2 সপ্তাহের মতো টেস্টটা চালাবো। তো আমরা আইটি কে বলে দেই, তুমি এরকম র্যান্ডমলি এরকম 5,000 মানুষকে, আজকে দিনে 5,000 মানুষকে তুমি দেখাবা হলো ওল্ড ভার্সনটা, মানে এই ভার্সনটা, 5,000 জনকে দেখাবো নতুন ভার্সনটা, এইরকম কিছু। এবং আহ এইভাবে দেখাবো, আমরা দেখি যে হলো এটা সাকসেস রেটটা কোনটাতে বেশি, কোনটাতে কনভার্সন, মানুষ ফর্ম পূরণ করতেছে, মাঝে ঝুলিয়ে রেখে চলে যায় না, বের হয়ে গেছে এইরকম দেখি। এবং এখান থেকে তারা আমাদের কাছে প্রোডাক্ট সেল করতেছে বা সামথিং, এই বিষয়গুলো আমরা খেয়াল করি। তো এগুলো এবি টেস্টিং এর একটা বিষয়। তো এই জন্য এরকম বিভিন্ন হাইপোথেসিস টেস্ট আছে। হাইপোথেসিস টেস্ট করতে গেলে আপনাকে কনফিডেন্স ইন্টারভ্যাল বা পি ভ্যালু বা এরকম বিভিন্ন টার্ম আছে, এই বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানতে হবে। ওকে। আর এর বাইরে যেটা বললাম যে অ্যাপ্লিকেশন ইন ফাইন্যান্সেও, যেটা নর্মালি ক্রেডিট রিস্ক থেকে শুরু করে, যেমন আপনার কাছে একজন লোন কেউ আপিল করলো লোন দেওয়ার জন্য, তো আপনি তার ইনফরমেশন গুলা দিলেন, আহ মানে ব্যাংককে আপনার ইনফরমেশন গুলা দিলেন, তারা আপনার মানে তাদের যে হিস্টোরিক্যাল রেকর্ড আছে ওগুলোর সাথে তারা ম্যাচ করে যদি কোনো অ্যালগোরিদম অলরেডি ডেভেলপ করে থাকে, এগুলো বেশিরভাগই প্রবাবিলিস্টিক টাইপ। আহ আহ, শাকির, ভাই এআই কোম্পানিয়ন রিলেটেড কিছু শো করতেছে, এটা কি ডিনাই দিব? হ্যাঁ ভাই, ডিনাই করে দেন। ওকে। সো যা বলছিলাম যে তখন ওই যে ক্রেডিট রিস্ক থেকে শুরু করে কাকে লোন দিবেন বা কে ডিফল্ট হয়ে যাবে, এই ধরনের ইয়েগুলো, এগুলো মেশিন লার্নিং বেসড মডেল গুলা ইউজ করে করা যায়। বা স্ট্যাটিস্টিক্যাল যে কিছু মডেল আছে, এবং এগুলো থেকে কিছু মডেল ইভেল, যেমন লজিস্টিক রিগ্রেশনের মতো মডেল আছে। হ্যাঁ, তো এগুলো ইউজ করে এই বিষয়গুলো এর মধ্যে বের করা যায়। এখানে কিছু এক্সাম্পল আছে, বাট মোর ও লেস আমি যে বিষয়গুলো বলছি এখানে এগুলাই কভার করে আসবে। যেমন ওয়ালমার্টের যে বিষয়টা, এদের ইনভেন্টরি নিয়ে বা স্টক কেমন, এগুলা নিয়ে কাজ, বা নেটফ্লিক্সের যে রিকমেন্ডেশন সিস্টেমের অ্যালগোরিদম, এগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে কাস্টমারের প্রেফারেন্স বা এই বিষয়গুলোতে নর্মালি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস দরকার হয়। আহ, আর টুলস এর ক্ষেত্রে বলতে গেলে আপনি আর দিয়ে, আমি 5 থেকে 7 বছরের মতো শুধু আর ব্যবহার করতাম। হ্যাঁ, কিন্তু আমি পাইথন শেখা শুরু করেছি বেশ পরে। কিন্তু যখন শুরু করেছি এখন আমি আসলে সর্ট অফ আর গত বছর দিয়ে কেউ ব্যবহার করি না বললেই চলে, মেইনলি পাইথনই কাজ করি। এর আগে আমি আর দিয়ে, ইভেন আমার ফ্রিল্যান্সিং এর বেশিরভাগ কাজও ছিল আর দিয়ে। কারণ ইভেনচুয়ালি আপনি যদি মেশিন লার্নিং এর জন্য ঠিক আছে, দুইটা দিয়েই করতে পারবেন, কিন্তু ডিপ লার্নিং এ যদি যান আপনি, হ্যাঁ, এনএলপি নিয়ে কাজ করেন, ইভেনচুয়ালি আপনি কোথায় গিয়ে থামবেন তা আপনি জানেন না। এআই নিয়ে কাজ করেন, এআই বেসড মডেলগুলো, এগুলোর জন্য পাইথনের যে রিসোর্স পাবেন, এগুলো আর এ বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভেলেবল না। সো এখনকার সময় যদি করতে চান আপনি পাইথন মাস্ট, এবং এগুলোর সাথে অনেকে বুঝে না, একটা রিয়েলাইজেশন থাকে না। এসকিউএল কিন্তু মাস্ট টু, আপনি ডেটা অ্যানালিস্ট হন, ডেটা সায়েন্টিস্ট হন, আপনাকে এসকিউএল মাস্ট জানতে হবে, কারণ আপনার সোর্স থাকে সবসময় এসকিউএল। তো সেখানে ভালোভাবে ডেটা ক্লিনিং, ডেটা ম্যানেজমেন্ট বা এরকম ইটিএল পাইপলাইন মাঝে মাঝে করতে হবে, এইসব কাজের জন্য এসকিউএল জানতে হবে। হুম। আর স্ট্যাটিস্টিক্যাল বিভিন্ন আর পাইথনের বিভিন্ন ইয়ে আছে, যেমন ম্যাটপ্লটলিব বা এই ধরনের বিষয়গুলা, সিবর্ন বা প্লটলি প্লটলি এগুলা ইউজ করে আপনি ভিজুয়ালাইজেশনের কাজগুলো করা যায়। এখানে স্ট্যাটিস্টিক্যাল যতগুলো, এই যে বক্স এন্ড হুইস্কার প্লট বলে, হিস্টোগ্রাম, হ্যাঁ, কিউ কিউ প্লট, এগুলো সবগুলারই দরকার হয় ডাটার ডিস্ট্রিবিউশন বোঝার জন্য, নর্মালিটি বোঝার জন্য এই বিষয়গুলো দরকার হয়। আর ডেটা মাইনিং এর মতো যে বিষয়গুলা, এটা হলো ডেটা মাইনিং যেমন একটা টার্ম, এটা দিয়ে অনেক কিছুই করা যায়, এর ভিতরে ক্লাস্টারিং একটা খুব কমন টেকনিক। ক্লাস্টারিং এ কি করা হয়,
আপনার ডেটার ভিতরে আপনি জাস্ট সিম্পল র ডেটা, মিলিয়নস অফ ডেটা মনে করেন, কিন্তু সেই ডেটা থেকে আপনি মিনিংফুল কিছু পাচ্ছেন না। সো ডেটা মাইনিং এর ব্যাপারটা হলো এখান থেকে যে মিনিংফুল ইনসাইট নিয়ে আসা, বা আপনার কাস্টমারদের মধ্যে কোনো সিক্রেট গ্রুপ আছে বা কিছু মানে সিমিলারিটি এবং ডিসিমিলারিটি, সব কাস্টমার তো আপনার একরকম না। কিছু কাস্টমার আছে হয়তো বা সপ্তাহের শুরুর দিকে কেনাকাটা করে, হ্যাঁ, এবং এরা বাল্ক অ্যামাউন্টে পুরো মাসের বাজার করে এরকম। কিছু কয়েকজন আছে হয়তো বা যে ওকে না, আমি সে প্রতি সপ্তাহে সপ্তাহে একটু একটু করে করে, হ্যাঁ। আবার অনেকে আছে যে হলো ওকে প্যারেন্টস বা এই ধরনের, তাদের হলো স্পেসিফিক প্রোডাক্ট বেশি নেয়। তো এরকম দেখবেন যে ডেটা নিয়ে কাজ করলে এরকম ডিফারেন্ট এইগুলো ভালোভাবে বুঝতে পারলে, যেমন স্বপ্ন মাঝে এরা ব্যাচেলার প্যাক চালু করলো না, তো আমাদের দেশে যে ডিমান্ড আছে তারা এটা অ্যানালাইসিস করেই কিন্তু মাঠে নেমে এই ধরনের প্যাক চালু করলো যে ওকে, একজনের পক্ষে ইলিশ পুরোটা খাওয়া সম্ভব মানে নেওয়া সম্ভব না, বা বেচারার পক্ষে 2 পিস ইলিশ দিয়ে কিছুটা চাল দিয়ে বা এরকম 250 টাকার একটা প্যাকেট যেন কিছু দিয়ে করতে পারে, বা আলু এবং গরুর মাংস এগুলা দিয়ে মনে হয় একটা প্যাকেট ছিল। তো এইরকম সলিউশন নিয়ে আসা যায়, বা কাস্টম, এটাকে কি বলে, কাস্টম ক্যাম্পেইন। হ্যাঁ, সবার জন্য সেম ক্যাম্পেইন না হয়ে আলাদা আলাদা নিশ গ্রুপকে টার্গেট করে আপনি ওই ধরনের ক্যাম্পেইন ইয়ে করা যায়। তো এখানে আরো কিছু বিষয় আছে যেগুলো আমি অলরেডি বলছি, এআই, এবি টেস্টিং এর কথা বললাম, বা রিয়েল টাইম অনেক সময় ডেটা অ্যানালিসিস এর দরকার হয়। যদিও রিয়েল টাইম বা এই ধরনের ডেটা অ্যানালাইসিস বা ড্যাশবোর্ডিং এর জন্য পাওয়ার বিআই বা এই ধরনের টুলস আছে, ফেব্রিকের মতো টুলস আছে, ওইগুলোতে এই কাজগুলো আরো ভালোভাবে করা যায়। আর এগুলোর পাশাপাশি কিছু চ্যালেঞ্জ এবং লিমিটেশনস আছে। তো আপনি যদি স্ট্যাটিস্টিক্স ভালোভাবে না জানেন, সব থেকে বড় রিস্কটা হলো আপনি জানলে তো কিছু জিনিস কাজ করতে পারতেন, কম জানলে আরো বেশি সমস্যা। হ্যাঁ, বা সেটার অনেক কিছু অ্যাভেলেবল, বা আপনি যদি চ্যাট জিপিটি বা এগুলো ইউজ করে আপনি পারবেন, বা চ্যাট জিপিটির সাথে যখন আপনি বা এরকম এআই টুলস নিয়ে যখন কাজ করবেন, ওদের একটা হ্যালুসিনেশনের একটা প্রবণতা আছে। আপনি যেভাবে চাইবেন, আমার একটা অ্যাটলিস্ট এক্সপিরিয়েন্স আছে যে হাইপোথিসিস টেস্ট নিয়ে যখন আমি কিছু কাজ করেছি, ওকে আপনি যেভাবে চাইবেন আপনার তালে তাল মেলানোর একটা প্রবণতা থাকে। হ্যাঁ, সো ওখান থেকে আসলে আপনি একদম কোর নলেজটা না থাকলে প্রপারলি ইন্টারপ্রিটেশন, আপনি আউটপুট বের করা খুব কঠিন না। এটা কয়েক লাইনের কোড, কোড সবসময় অলমোস্ট সেমই হয়। সো এটা চ্যাটজিপিটি দিয়েও বের করা যাবে। আমি কিছুক্ষণ পরে কিছু কোডের স্যাম্পল দেখাচ্ছি যে, কিন্তু এটাকে প্রপারলি ইন্টারপ্রিট করাটা ইম্পর্টেন্ট, কারণ আপনি ডাটার জন্য ডিফারেন্ট রেজাল্ট আছে। ওই রেজাল্টকে কিভাবে আপনি ইন্টারপ্রিট করে আপনার বিজনেসের সাথে কানেক্ট করতে পারবেন। ওই যে একটা উদাহরণ বলছিলাম না, যে প্রাইস ইলাস্টিসিটি, মানে আপনি ওভার প্রাইসিং বা আন্ডার প্রাইসিং তো রেগুলার করে একটা কোম্পানিতে। আমাদের ইয়েতে গুলাতে দেখেন, সামার আসলে কি হয়, হ্যাঁ, উইন্টারের যত প্রোডাক্ট আছে সব সেল করে দিয়ে সামার ক্লিয়ারিং অফার, হ্যাঁ, তখন 30%, 50% পর্যন্ত অফার দেয়, কোনো কোনো কোম্পানি 70% নতুন প্রোডাক্ট নিয়ে আসে। আবার সব যে করে এরকম না, তারা কিছু প্রোডাক্ট রেখে দেয়, এটা জানিস নেক্সট উইন্টারে তারা সেল করতে পারবে। তো এই যে আন্ডার প্রাইসিং ওভার প্রাইসিং গুলো হচ্ছে, এবং এত এত প্রোডাক্ট, এগুলো দেখে ম্যানুয়ালিও করা হয় না। হ্যাঁ, এগুলা যে নর্মালি দেখা হয় যেটা হিস্টোরিক্যাল ডাটা থেকে, আমার কতদিনের মাঝে সেল হলো, কোন প্রোডাক্ট গুলা ক্যাটাগরি গুলা কতদিনের মাঝে সেল হয়, কোন ব্র্যান্ডের প্রবাবিলিটি কত সেল হওয়া। হ্যাঁ, এটা হলো ব্র্যান্ড চুজিং মডেল আছে এই ধরনের, বা পারচেজিং মডেল ডেভেলপ করা যায় বেসড অন দা ওই যে প্রাইস ইলাস্টিসিটি যেটা বললাম। তখন হলো আমি প্রোডাক্ট দাম বাড়ালাম, বা এটার ক্ষেত্রে আমি যদি দেখি প্রাইস ইলাস্টিসিটি কিছুদিন কাজ করার পর, অবজার্ভ করার পরে, বা হিস্টোরিক্যাল ডাটার ভিতরে যদি আমি দেখি এরকম যে ওকে আমার প্রাইস ইলাস্টিসিটি মান হলো 1 এর নিচে, ওয়ানটা এখানে কি দিয়ে দাঁড়াবে, ওয়ান বলতেছে যে ওকে আমার হলো লেস সেন্সিটিভ, কাস্টমাররা প্রাইসের প্রতি এত লেস সেন্সিটিভ, আমার ব্র্যান্ডই আসলে তারা পছন্দ করতেছে, ব্র্যান্ডটা ইম্পর্টেন্ট। আবার আরেকটা প্রোডাক্টে যদি দেখে যে না 1 এর উপরে, তাহলে বুঝবো যে না, আমি প্রাইস যতটা যে পরিমাণে চেঞ্জ করতেছি, আমার কোয়ান্টিটি ডিমান্ড তার থেকে বেশি পরিমাণে কমতেছে। আগে 5 ইউনিট সেল হতো, এখন 2 ইউনিটে চলে আসতেছে। তো এই ধরনের বিষয় থাকে। হ্যাঁ, যেটা কোয়ালিটি বা ডেটা, যে বললাম আউটলায়ার, আউটলায়ার থাকলে কি করবেন, দেখে কে ফেলে দিবেন, নাকি বিভিন্ন মেথড আছে, ক্যাপিং এর মতো মেথড আছে, হ্যাঁ, উইন্ডোরাইজেশনের মতো একটা মেথড আছে, 99.5 এটাকে বলে পার্সেন্টাইল। এই পার্সেন্টাইল ভ্যালু দিয়ে নর্মালি রিপ্লেস করা হয় আউটলায়ার যে ভ্যালু গুলো, এগুলো সম্বন্ধে আপনার জানতে হবে। না জানলে এই দিয়ে কাজগুলো করা যায়। তো এই ছিল হলো থিওরিটিক্যাল সর্ট অফ আমার কথা বলার মাঝে। এখন আমি আপনাদের সব কোশ্চেন নিব, হ্যাঁ, আমাকে আর 15 থেকে 20 মিনিট দেন। আমি লাস্টে হলো আপনাদের যত কোশ্চেন আছে আমি এগুলো একটা আনসার করার ট্রাই করবো।
আমি যেটা করি পাইথনের কোড রান করার জন্য আপনি ভিএস কোড বা এগুলাতেও রান করতে পারবেন, জুপিটার নোটবুক। আর এটা যেটা গুগল কোলাবেও, এটা ফ্রি। একটা হলো যেটা হয় যে আপনি এখানে এখানে অনেকগুলো আমার নোটবুক খোলা আছে, হ্যাঁ? তো আমি যেমন এখান থেকে আপনি চাইলে আগের গুলো করা যাবে। এটা সবারই তো ব্রাউজারে বা গুগল একটা অ্যাকাউন্ট থাকলে ফ্রিতেই আপনি এই কাজগুলো করতে পারবেন। যেমন আমি যদি এখানে অনেকগুলা আছে, আহ আমি একটা কেস স্টাডি নিয়ে একটু কথা বলি, হ্যাঁ? জাস্ট সিঙ্গেল একটা কেস স্টাডি নিয়ে হালকা কথা বলবো, কোড নিয়ে তো না, কোড গুলো আছে আপনাদের দরকার হলে আমি নোটবুক গুলো দিয়ে দেওয়া দিয়ে করবো। কারণ নোটবুক গুলো হয়তো বা থাকবে, রেকর্ডিংটা তো থাকবে, অলওয়েজ থাকতে পারবে। আমার কোর্সও এই বিষয়গুলো আমি কভার করি কিছুটা। আচ্ছা, এখানে জাস্ট একটা সিনারিওর কথা চিন্তা করেন, হ্যাঁ? আপনি একটা টিম মিটিং এ, প্রোডাক্ট টিমের মিটিং, সব মার্কেটিং এন্ড ডিজাইন টিমের মিটিং তো। ভাই আহ, ভাই একটু হ্যাঁ ইন্টারাপ্ট করি, স্ক্রিনটা দেখা হ্যাঁ যাচ্ছে please। না ভাই। আচ্ছা আচ্ছা সরি, এটা আপনি যেটা যেটা বলছিলেন। সো অন্যদের জন্য যদি আমি বলি এটা কিভাবে ওপেন করলাম, এখন স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই তো? জি আপনি ভাই জাস্ট এখন। ব্রাউজারে গিয়ে colab.google লিখবেন, লিখলে এখানে ওপেন colab, এখন যখন দিবেন তখন এখানে আপনি আপলোড অপশন থাকবে, অথবা আপনার যদি গিটহাবের সাথে কানেক্ট করতে পারবেন, যাদের এখানে আছে গুগল ড্রাইভে কোডটা থাকলে সেখান থেকে করতে পারবেন। এখানে নিয়ে এসে তারপর আপনি এখান থেকে যে কোনো একটা করতে পারবেন। সো আমি জাস্ট কিছু অপশন এখানে পরে আমি একটা কেস স্টাডি বলবো, আর বাকিগুলো একটু হালকা ওভারভিউ দিব। সো এটা লোড হতে হতে আমি এটা একটু দেখ, তো আশা করি দেখা যাচ্ছে। তো এখানে যে একটা মনে করেন যে একটা টিম মিটিং এ যে একটা প্যাকেজিং নিয়ে আলোচনা হচ্ছে, মার্কেটিং এন্ড ডিজাইন টিম, তারা নতুন একটা ইউনিক একটা তারা তাদের ক্ষেত্রে এটা বলতেছে যে ওকে তারা ডগ ফুড নিয়ে তারা করে সাপ্লায়ার, তো ডগ বা ক্যাট বা প্যাটের জন্য যে, তো তারা যে নর্মালি প্যাকেজিং এর একটা ভালো একটা থাকে, আহ, এটা প্রভাব মানে ইনফ্লুয়েন্স করে কাস্টমারদের উপর। যেমন আমার মনে, আপনারা যে কোনো ব্যান্ড্রো একটা কোম্পানি আছে, ওদের থেকে যদি করেন দেখবেন যে হলো ওদের ওয়ালেট বিক্রি করে আর কি। কিছুদিন আগে যখন ওদের ওয়ালেটটা যখন হাতে পেলাম, ওয়ালেটটা তো ভালোই, প্লাস ওরা যে প্যাকেজটা দিল, মানে প্যাকেটটাতে প্যাকেজিং করে দিল, এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগছে। আর মাঝে মাঝে দেখা যায় আপনি 2-3 হাজার 5,000 টাকার প্রোডাক্ট আনছেন কোথাও, প্যাকেজিংটা এত বাজে তো আপনার, আমরা তখন তা বলি যে ওকে, অথবা গালি দিই বা সামথিং, যে যে কি ফালতু টাইপের করলো, হ্যাঁ? ছোট লোক টাইপ বা এরকম বাজে স্ট্র্যাটেজি। এটা তো ভালো একটা কিছু দিতেই পারতো একটা প্যাকেট। তো তাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তারা হলো ইমপ্রেস করার জন্য বা এরকম নতুন একটা প্যাকেজিং সিস্টেম নিয়ে আসছে, এখানে নতুন লোগো টোগো সহ দিল। তো সে বলতেছে ওকে, সবাইকে নিয়ে এটা করলো যে কিন্তু যে মেইনলি প্রোডাক্ট টিমের যে লিড, যে তার কনসার্ন হলো আমার তো ওকে, আমি দেখলাম এটা ইউনিক, এবং টিমে এখানে যারা আছে সবাই এটা পছন্দ করছে, সবাই বলতেছে না ডেফিনেটলি এটা ইউনিক, এটা একটা পজিটিভ ইমপ্রেশন করতে পারে। কিন্তু আলটিমেটলি হলো যে এই ধরনের পাওয়ার পরে, মানে আসলে এটা তো হয়তো কোম্পানি নতুন প্যাকেজিং এর কোম্পানির খরচ বেশি হইতে পারে, এটা একটু বাল্কি হইতে পারে বা এনিথিং, অনেক কিছু। এই যে এক্সট্রা এফোর্ট আমি নিচ্ছি, কখন নিব? আমার প্রোডাক্ট যদি এটাতে যদি তাকে একটা পজিটিভ ইম্প্যাক্ট তৈরি করে যে কাস্টমারদের, যে আমার প্রোডাক্ট তুমি বেশি কিনবা কিনা, বা এই প্যাকেজিং এর পরে বা নেক্সট টাইম সে আবার কিনবে কিনা, হয় লাইকলিহুড টু পারচেজ প্রোডাক্ট, সামথিং লাইক দ্যাট। সো এই যে দুনামুনা আর দুইটা ডিসিশনের মধ্যে, একজন বলতেছে ইউনিক, আরেকজন বলছে ওকে ফাইন ইউনিক বুঝলাম, কিন্তু ইউনিকনেস কি আমাকে কনজিউমারদের আমার কাছে রিপিট কাস্টমার হিসেবে বানাবে, তাদেরকে আমার কাছে আবার ফিরে আসতে হেল্প করবে একবার যারা কিনলো? তা না হলে আমি এই করবো কেন, মানে এই এক্সট্রা হ্যাসেলে যাবো কেন? আমার তো অলরেডি বিজনেস চলতেছে। তো এই ধরনের যখন ডিফারেন্ট আইডিয়া থাকে একটা অর্গানাইজেশনে, এটা জাস্ট একটা স্যাম্পল, একটা সিনারি, তখনই হলো এই সিনারিও গুলাকে আমরা জাস্ট হলো গাটস ফিলিং এর উপর ডিসিশন ইউজুয়ালি দেয় না বড় কোম্পানি গুলো, ডেটা ড্রিভেন যে অর্গানাইজেশন গুলো আছে, ডেটা ড্রিভেন ডিসিশন মেকার যারা আছে, তারা কি করতে করে, তারা হলো হয় সার্ভে চালাবে, তাদের কিছু ডিজিটাল প্রোডাক্ট হলে এক্সপেরিমেন্টেশন করে, হ্যাঁ, কিছু মানুষের উপর,
তারপরে দেখে যে হলো এরকম। তো তাদের ক্ষেত্রে একটা ডিসাইড হলো যে তারা হলো 200 মানুষের উপর এইরকম, বা প্রথম যারা 200 অর্ডার করতেছে বা এরকম কতজনের উপর, কিছু বা 500 মানুষের উপর, তারা তাদেরকে 2টা কোয়েশ্চেন করবে। হ্যাঁ, যে যারা প্রোডাক্টটা কিনতেছে তাদের কাছে ডেলিভার হওয়ার পরে। তো প্যাকেজিংটা, হাউ ইউনিক ইজ দ্য প্যাকেজিং, তাদের এই ক্ষেত্রে তাদের হলো কেমন পছন্দ করতেছে। তো এগুলাকে, এই স্কেলটাকে বলে অর্ডিনাল ডাটা। এই যে বলো স্ট্যাটিস্টিক্স এর এই প্রোগ্রামগুলো অর্ডিনাল ডাটা, এবং এটাকে লাইকার্ট স্কেলও বলা হয়। যেমন একটা ন্যাচারাল অর্ডারিং আছে, সিরিয়াল দেখেন, এক্সট্রিমলি ইউনিক, মানে খুবই পজিটিভ, হাইলি পজিটিভ। তারপরে বলছে আরেকজন বলতে একটু কম, মানে ভেরি ইউনিক, ইউনিক বলতেছে। আরেকজন বলতেছে সাম হোয়াট ইউনিক, মাঝামাঝি, সে মিডল গ্রাউন্ডে আছে। এবং এ হলো নট সো ইউনিক। আরেকজন বলছে না, নট এট অল ইউনিক। আপনাকে যদি এটাকে হাইয়েস্ট মার্ক দেন, এটা হলো সবার থেকে লোয়েস্ট, হ্যাঁ, এক্সপ্রেশন, বা যে তারা কতটুকু পছন্দ করে। তো এটা দুই ভাবেই সাজানো যায়। শুরু করা যায় নট এট অল, মানে কম থেকেও শুরু করা যায়, বেশির দিকে যাওয়া যায়। আমরা এটা নর্মালি অনেক সময় স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে করা হয়। আপনারা পরিচিত থাকতে পারেন বিভিন্ন জায়গায় সার্ভেতে, হাউ স্যাটিসফাইড ইউ আর, এক্সট্রিমলি স্যাটিসফাইড, অথবা আমরা বলি যে নট এট অল স্যাটিসফাইড, নট স্যাটিসফাইড, হ্যাঁ, নিউট্রাল, ওকে, ইটস জাস্ট ওকে ওকে টাইপ, হ্যাঁ, স্যাটিসফাইড, এক্সট্রিমলি স্যাটিসফাইড। আরেকটা কোয়েশ্চেন হলো এটার সাথে, যে ওকে, বেসড অন দ্য প্যাকেজিং, প্যাকেজিং এর উপর ভিত্তি করে যদি তোমাকে বলতে হয় হাউ লাইকলি আর ইউ টু পারচেজ দ্য প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট তো চেঞ্জ হয় না, জাস্ট প্যাকেজিংটা চেঞ্জ হচ্ছে, এটার উপর বেস করে তোমার কি পজিটিভ ইমপ্রেশন আছে, তুমি কি কিনবা, তোমার কি মনে হয়? তো এটার ক্ষেত্রে সেম, এক্সট্রিমলি লাইকলি, ভেরি লাইকলি তারা কিনতে চায়, এটা হলো সাম হোয়াট, মোটামুটি হয়তো বা কিনতে পারি, না, এরকম। তো এই যে এই ডাটাটা, যখন আমি যখন অনেকজন মানুষের উপর বা 423 জনের একটা সার্ভে হলো, এই ডাটাটা যদি আপনি সাজান, এটাকে বলে ক্রস টেবল বা কন্টিনজেন্সি টেবল বলে। কন্টিনজেন্সি টেবিলে আমরা যখন ডাটা সাজাই, তখন just a minute, তখন হলো সর্ট অফ এরকম, দেখেন, যেমন এখানে 12টা কি রিপ্রেজেন্ট করছে, 12 বলতেছে যে 12 জন, ওরা বলতেছে ওরা ইউনিকনেস এর দিক দিয়ে বলতেছে একদম এক্সট্রিমলি ইউনিক, মানে দুই দিক দিয়ে পজিটিভ আর কি, এবং এক্সট্রিমলি লাইকলি টু পার্ট। এখানে 104 কি বোঝাচ্ছে, যে তারা বলতেছে যে না, ভেরি ইউনিক, আবার বলতেছে ভেরি লাইকলি, দুইটাই হলো মানে এরকম। এই যে নট এট অল ইউনিক, এই গ্রুপটা যারা আছে তারা ইউনিকনেস এর দিকে, আর মেইনলি আমার ইচ্ছা ছিল যে এটা জানো, বেশিরভাগ মানুষকে নট এট অল লাইক, তারা কি কিনতে চাইবে না, মানে কেনার প্রবাবিলিটিটা কত। তো এই জন্য এই লাইনের যারা আছে তারা বলতে পারেন যে না, তারা মানে কিনবে না মোটামুটি শিওর। এদের মাঝে আবার কয়েকজন দেখেন, এরা ইউনিক 10 জন আছে, আর বলতেছে যে তারা, এই 10 জন বলতেছে তারা এক্সট্রিম ইউনিক, বাট আমি এটা কিনবো না কেনার ক্ষেত্রে। তো এই ধরনের যখন এরকম কন্টিনিউয়াসলি টেবিল থাকে, এবং আমরা যদি দেখতে চাই এর সাথে একটার সাথে আরেকটার কোনো সম্পর্ক আছে কিনা, পরস্পর ইন্ডিপেন্ডেন্ট কিনা, বা এটাকে বলে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স বলা হয়, একটা থেকে আরেকটা কোনো ইন্ডিপেন্ডেন্ট কিনা। এটা আরো অনেকভাবে মেডিকেল হেলথ মানে স্টাডিতে এটা আরো অনেকভাবে ইউজ করা হয়। যেমন আপনি সিম্পলি যদি ধরেন যে ওই যে আমাদের যখন কোভিড এর সময় যখন ভ্যাকসিন দেওয়া হলো, সো ভ্যাকসিন যখন এই যখন ট্রায়াল গুলা চলতেছিল, তখন তখন তারা কিন্তু সবাইকে, একটা গ্রুপকে বলে কন্ট্রোল গ্রুপ, একটা কেস গ্রুপ। তারা হয়তো 5,000 মানুষকে সিলেক্ট করেছে, এই 5,000 মানুষের মাঝে হয়তোবা 2,000 জনকে ভ্যাকসিন দিল, বা 2,500 জনকে ভ্যাকসিনটা অ্যাকচুয়ালি ভ্যাকসিন দিল, আর বাকি 2,500 জনকে পুশ করছে, কিন্তু এখানে আসলে কোনো ভ্যাকসিন ছিল না, অন্য কিছু ছিল। তারপরে তাদেরকে তারা এরকম অবজার্ভ করে, ওকে, 1 মাসের ভিতরে বা 2 মাসের ভিতরে তাদের কোভিড কি ডেভেলপ করলো, কারো পড়বে কারো পড়বে না। তো ওই ডাটাটাও কিন্তু আপনি যদি এইভাবে চিন্তা করেন, 2টা ক্যাটাগরি চিন্তা করেন, ভ্যাকসিন কন্ট্রোল গ্রুপ, কেস গ্রুপ, মানে ভ্যাকসিন দেওয়া হয়েছে, দেওয়া হয় নাই, আর এই দিক দিয়ে হলো সে ডিজিজড হয়েছে কিনা, হয়, কোভিড হলো কি হয়। তো এই ধরনের ডাটাগুলো তখন আমরা দেখতে চাই যে কোভিড হওয়া বা না হওয়ার সাথে ভ্যাকসিনেশনের কোনো সম্পর্ক আছে কি। তো এই এই টাইপের যখন দুইটা এভাবে ক্যাটাগরিক্যাল ভেরিয়েবল থাকবে, ক্যাটাগরি টাইপের ভেরিয়েবল থাকবে, এবং এগুলোর ভিতরে যদি সম্পর্ক দেখতে চাই, তখন আমরা কাই স্কোয়ার টেস্ট করি। কাই স্কোয়ার টেস্ট আপনি, আমরা যখন স্টেটের স্টুডেন্ট হিসেবে আমি যখন পড়াশোনা করেছি, বাই দ্য ওয়ে আমি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্টেটে অনার্স মাস্টার্স, ফার্স্ট সেকেন্ড ছিলাম অনার্স দুটোতেই। আমি বেশ সিরিয়াসলি পড়াশোনা করি, তখন আমাদের এই থিওরাম গুলা করার জন্য বা এই ম্যাথ গুলা করার জন্য আমাদের, আমার মনে আছে যে 3 পৃষ্ঠা, অ্যাটলিস্ট 4 পৃষ্ঠা, তাদের হাতের লেখা বড় 5 পৃষ্ঠা পর্যন্ত লিখতে হতো। তো এখন আর আমাদের টেবিল নিয়ে বসতে হতো, টেবিল থেকে এই ভ্যালু গুলা বের করতে হতো, কি ভ্যালু, এখন আর এই জিনিসটা করতে হবে। আপনি জাস্ট 2 লাইনের কোড লিখবেন, আপনাকে এই আউটপুট দিয়ে দিবে। এবং জাস্ট এই ভ্যালুর উপর ভিত্তি করে, এবং এই ভ্যালুর উপর ভিত্তি করে বলা হয় যে আপনি যে ডিসিশনটা নিচ্ছেন, আপনি এখানে ভুল হওয়ার চান্স কতটুকু।
ফার্স্ট কাইন্ড অফ এরর বলে এটাকে, যে আপনি ট্রু কেসকে রিজেক্ট করে দেওয়ার, আসলে হয়তো বা ভ্যাকসিনের ইম্প্যাক্ট ছিল, বা আসলে হয়তো বা এই দুটোর ভিতরে সম্পর্ক ছিল, বাট আপনি রিজেক্ট করে দিচ্ছেন। এখানে নাল হাইপোথিসিস আমরা ধরি, মানে ইনিশিয়াল আন্ডারস্ট্যান্ডিং হলো যে দুটার ভিতরে কোনো সম্পর্ক নাই, ইউনিকনেস এবং কেনার ক্ষেত্রে। অল্টারনেটিভ হলো না, তারা অ্যাসোসিয়েটেড। তো আমরা যদি বাই ডিফল্ট হলো আমি এররের চান্সটাকে আমরা 5% ধরি, এটাকে এই জন্য বলে আলফার মান 0.05। এই যে পি ভ্যালু বের করার পরে পি ভ্যালুর মান যদি 0.05 এর থেকে বড় হয়, তখন আমরা বলি যে আমরা নাল হাইপোথিসিসকে এটা সাপোর্ট করতেছি, যে আমরা বলেছি এখন বড়, তার মানে বোঝায় যে ওকে, আমরা যে আহ আমরা যে ধরে নিয়েছিলাম যে হলো ওকে, দুটা নাল হাইপোথিসিস ছিল, আমরা সেট করেছিলাম দুইটার ভিতরে কোনো সম্পর্ক নেই, তারা ইন্ডিপেন্ডেন্ট, ইউনিকনেস এবং কেনাকাটার ক্ষেত্রে কোনো সম্পর্ক নেই। যে আমাদের এরা ক্লেম করতেছিল এটা ইউনিক এবং এটা প্রোডাক্ট, মানে আবার ফার্দার একজন বা রিটার্নিং কাস্টমার হতে যে একজনকে হেল্প করবে, এটার কোনো ভিত্তি নেই। তো এটা আমাদের সাপোর্ট করতেছে এই ভিত্তিটাকে। এই ভ্যালুর মান যদি এই জায়গাটা ছোট হতো, তখন আমরা ওকে যে বলতাম যে না, নাল হাইপোথিসিস রিজেক্টেড, দ্যাট মিনস দে আর অ্যাসোসিয়েটেড, একটা সাথে একটা সম্পর্ক আছে, তখন আমি প্যাকেজিংটাকে ইমপ্রুভ করতে পারতাম, দিতে পারতাম। হ্যাঁ, ওকে। সো এই বিষয়গুলো এইভাবে করা হয়। যখন অনেক এগুলা 5% থেকে 10%, 15%, 20%ও নেওয়া হয় অনেক সময় ইন্ডাস্ট্রিতে, কারণ এখানে আসলে ছোটখাটো এই ধরনের ভুলে এত না, কিন্তু যেখানে অনেক সেন্সিটিভ, মেডিকেল ট্রায়ালের ক্ষেত্রে বা ড্রাগের টেস্টের ক্ষেত্রে, তখন এটা 1%ও নেওয়া হয়, 0.01 বা তারও কম, 0.001ও নেওয়া হয়, তখন আমার ভুলের রেশিওটা কম রাখে। পাইথনের ক্ষেত্রে যদি আপনি কোড রান করে, আমার এটার জন্য একটা এক্সেল ডেটা ছিল, এই এটা হয়তো রিয়েল লাইফে যখন আপনি কাজ করবেন, এই ডেটাটা আপনার হয়তো কোনো ডেটাবেস থেকে নিতে হবে, ডেটাবেসের একটা টেবিলে আছে, যেমন এখানে রেসপন্ডেন্টের ইনফরমেশন আছে, ইউনিকনেসের দিকে তাদের স্কোর, আর হলো আর এই ডেটাটা আপনি গুগল কোলাবের ক্ষেত্রে যেটা হয়, আপনি কোলাবে যদি ইয়ে করতে চান, এখানে আপলোড করতে হয় ডেটাটা, এখানে সেশনটা প্রথমে স্টার্ট করে নিতে হয় বা অটো স্টার্ট হয়ে যাবে, এখানে দেখেন কানেক্ট হচ্ছে, কানেক্ট হওয়ার পরে আপনাকে আপলোড করার অপশন দিবে। তো আমরা চাইলে তখন এই ডাটাটাকে আপলোড করতে পারি। আপলোড করার পরে এখানে যে কোড গুলো আছে, যে প্রথমে ডাটা রিড করা, এগুলো তো একদিনের বিষয় না, এটা হয়তো বা ডিটেলস কোর্সে বা আপনারা যখন ইন্টারনেটে স্টাডি করবেন তখন এগুলো শিখে নিতে পারবেন। এই ডাটাটাকে রিড এক্সেল ফাইল যেহেতু রিড করতে হয়েছে, এই ডাটাটাকে দেখা, তারপরে যে ক্রস ট্যাব বললাম না, ওখানে যেটা এটা দেখতেছিলেন, এটা করা যায় কিভাবে, জাস্ট একটা ছোট্ট মেথড বা ফাংশন যখন আপনি কল করেন, এটার ভিতরে দুইটা ভেরিয়েবল পাস করে দিলে আপনাকে এইভাবে দিয়ে দিবে। দেন এখানে আমি একটা কিছু কাজ করেছি যে সিরিয়ালি সাজানোর জন্য, ওখানে যেমন লাইকার স্কেলে সাজানো ছিল, এখানে দেখেন এক্সট্রিমলি লাইকলি এখানে, আর ভেরি লাইকলি অনেক পর, আমি চাচ্ছি সিরিয়ালি সাজানোর জন্য, তখন এই সিরিয়ালি সাজিয়ে এগুলাকে হিট ম্যাপের মতো করা যায়, এই কাজগুলা করা যায়। কিন্তু লাস্টে এই যে হাইপোথিসিস টেস্টের যে বিষয়টা, এটা প্রপোর্শনও দেওয়া আছে, অনেক সময় আমরা নাম্বার ভালো বুঝি না, পার্সেন্টেজ কে ভালো বুঝি, বা গ্রাফ আরো ভালো বুঝি, গ্রাফ থেকে আমরা ভালো বুঝতে পারি এই কাজগুলো। কিন্তু হাইপোথিসিস টেস্টের ক্ষেত্রে কি, যারা এই যে বুঝে না বা বললাম যে স্ট্রাগল করে, এই কোড গুলো এতটুকু আপনি চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি লাগবে না, এখানে যদি আপনি বলে দেন, ও আপনার জন্য কোড গুলো রান করে দেবে। হুম, আপনি এখানে যেমন গিয়ে আপনি এখানে গিয়ে বলে দিতে পারবেন যে আমাকে এই অ্যানালিসিসটা করে দেয়, সে করে দিবে। বেশিরভাগ ক্ষেত্রে রাইট হয়, কিছু কিছু জায়গায় ভুল হয়, কিন্তু এই যে এই সেট আপ গুলো ইম্পর্টেন্ট, এবং লাস্টে যে ইন্টারপ্রিটেশনটা কি। তো এই যে এখানে যা বললাম যে এই বিষয়গুলো এখানে আছে, মেইন কোড হলো আপনাকে, যদি টেস্টের কথাটা বলতেন, জাস্ট এই লাইন, কাই টু মানে কাই স্কোয়ার আন্ডারস্কোর কন্টিনজেন্সি, এটার ভিতরে ওই যে টেবিলটা বানালাম ক্রস ট্যাব বা কন্টিনজেন্সি টেবল, আর এটাকে বলে ইয়েস কারেকশন। এটার একটা নিয়ম আছে, এই যে বললাম, এই থিওরি গুলো জানতে হয়। যখন আমরা এটা তৈরি করছি, এখানে ছিল না, এই যে এই টেবিলটা যেটা, এটাকে বলে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি। এই যে সেল গুলাতে দেখতেছেন, একটাতে 4 পয়েন্ট সামথিং, মানে 5 এর নিচে এই সেল, আমার যদি 50%, মানে এখানে যতগুলো সেল আছে, এখানে প্রায় 25টা সেল আছে, 5 5 25, কিন্তু এখানে এর ভিতরে যদি মনে করেন 20%, মানে কত, 5টা, 5টা সেলে বা তার থেকে কম বেশি যদি সেলে আমার 5 এর নিচে থাকে এক্সপেক্টেড ফ্রিকোয়েন্সি, তখন নর্মালি এটাতে আর শুধু এই টেস্টটাতে হয় না, তখন আমরা বলি ইয়েস কারেকশন, একটা কারেকশন ছিল, এই টেস্টটাকে বলে ফিশার্স টেস্ট, আর এটাকে তখন আমরা ইয়েস কারেকশন আমরা বলতাম।
এই কারেকশন ইকুয়াল টু তখন ট্রু লিখে দিতে হয়, আর কিছু না, আমাদের কিছু করতে হয় না, এটা অটো চেঞ্জ হয়ে যায়। তখন রেজাল্টটা তখন ভ্যালিড হবে। তো এই এক্সপেক্টেড ভ্যালুটাও দেখ এবং ইন্টারপ্রেট করে লাস্টে এই যে দেখেন কি ভ্যালুর মান যত পেলাম, তখন এই অনুযায়ী একটা কমেন্ট করতে হয় সুন্দর। এটাই সবকিছু ম্যাটার করে। এবং এই অনুযায়ী যেমন আমরা এখানে যেটা পেলাম যে আমরা বলতেছিলাম আমাদের নাল হাইপোথিসিস কি ছিল, যে ইউনিকনেস ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ পারচেসিং, এবং আমাদের পি ভ্যালু এটাকে সাপোর্ট করতেছে যেহেতু 0.05 এর থেকে বেশি। তার মানে আমাদের ইউনিকনেস এবং ওটার যেহেতু কোনো সম্পর্ক নেই, তো আমার নতুন প্যাকেজিং এর কোনো দরকারও নেই। আমার লাইকলিহুড তাদের পারচেসিং ইও যদি না বাড়ায় তাহলে দরকার। ওকে, আর জাস্ট 2 মিনিট নিব। যেমন আমি বলতেছিলাম যে এবি টেস্টিং বা এটা এবি টেস্টিং এর সময় এরকম অনেক কিছু জানো, প্রথমে ডাটার নর্মালিটি চেক করতে হয়, যেটা যদি নর্মালিটি ফলো না করে তাহলে প্যারামেট্রিক একটা অপশন আছে, এগুলাতে না গিয়ে নন প্যারামেট্রিক অপশনে যেতে। সেম টেস্ট, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক সেম টাইপ, কিন্তু এটার জন্য যেটা নামটা বলে আমরা টি টেস্ট, এটার জন্য সেটা হয়ে যায় ম্যানহুইসন ইউ টেস্ট। আবার এখানে আবার ব্যাপার আছে যে টি টেস্টও রান করলাম, তখন এটা আবার দুই ভাবে রান করা যায়। ওকে, আমার যে দুইটা গ্রুপ বা দুইটা গ্রুপের ভিতরে কম্পেয়ার করতেছি, তাদের ভেরিয়েশন সেম কিনা ডেটা। যেমন আপনি ব্যাটসম্যানদের রানের ক্ষেত্রে যদি চিন্তা করেন, মিডল অর্ডারের একজন ব্যাটসম্যান কিন্তু মোটামুটি কনসিস্টেন্ট, ওপেনাররা কিন্তু মাঝে মাঝে অনেক রান পায়, আবার অনেক সময় কম পায়, মানে এত কনসিস্টেন্ট। তাদের ভেরিয়েশন কিন্তু এটাই বোঝাচ্ছে দুটা ডেটা সেটের ভিতরে ডেটা যদি ভেরিয়েশন যদি ডিফারেন্ট হয়, তখন আবার লেভেনিজ টেস্ট করে আবার দেখতে হয়। তখন দেখে এটা বলে দিতে হয় এই 12 ভেরিয়েন্স ইকুয়াল টু ট্রু নাকি ফলস, কোডগুলো এখানে এইভাবে রান করতে হয়। এটা আরো অনেক বিষয় আছে, এবি টেস্টিং একটা বড় প্রসেস। অ্যাটলিস্ট আমি আমার কোর্সে আমি 2টা ক্লাসে এটা কভার করি, তো এত ছোট টপিকে তখন বলা যাবে না। আরো অনেক ধরনের হাইপোথিসিস টেস্ট আছে, সময় অল্প তাই আমি এত ইয়ে করলাম না, জাস্ট একটু ওভারভিউ দেখাই কি কি ধরনের টেস্ট আছে, আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে। এই যে বললাম দুইটা ক্যাটাগরি, প্যারামেট্রিক নন প্যারামেট্রিক, ডাটা যখন কোনো ডিস্ট্রিবিউশন ফলো করে, নর্মালিটি ফলো করে না, এটা নিয়ে আমরা কোনো অ্যাজিউম করতে পারি না এখন তো। যেমন আমার এখানে যদি বলেন এই ধরনের টেস্ট আছে, জেড টেস্ট বা নর্মাল টেস্ট বলি, ওয়ান স্যাম্পল টি টেস্ট, টু স্যাম্পল টি টেস্ট, পেয়ার টি টেস্ট, অ্যানোভা খুব ইউজফুল একটা টেস্ট। দুইয়ের বেশি গ্রুপকে কম্পেয়ার করলে তখন আমরা অ্যানোভা ইউজ করি। আবার এটাই যদি নর্মালিটি ফলো না করে ডেটা সবগুলা গ্রুপে, তখন আমরা এটাকে বলি, এটার জন্য আরেকটা নন প্যারামেট্রিক ভার্সন আছে, সেটা ক্রুস্কাল ওয়ালিস টেস্ট বলে। তো এখানে সবগুলা টেস্টই আছে, বিভিন্ন কোরিলেশনের টেস্ট হয়, দুটা ভেরিয়েবল কতটুকু সম্পর্ক, কখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করবো, কখন পেয়ার টি টেস্ট করবো, এটা জানাটা খুব ইম্পর্টেন্ট। এই ধরনের অনেক কিছু আছে, এগুলা সবকিছুই কম বেশি ইউজ করা যায় কখন, যখন আপনি জানবেন তখন আমরা ইউজ করতে পারবো। আপনি ট্রাই করতে পারেন অ্যাটলিস্ট, আপনি আপনার বসের জন্য, আপনার অর্গানাইজেশনের জন্য কিছু রেডি করে আপনার বেসড অন ইউর আইডিয়াস আপনি নিয়ে যেতে পারবেন। দেন তারপরে আপনারটা সে অ্যাকসেপ্ট করতে পারে, আপনি যদি প্রপারলি বুঝাইতে পারেন অথবা অ্যাপ্রিসিয়েট করবে, না বুঝাতে পারলে অ্যাপ্রিসিয়েট হয়তো বা করবে না। কিছু কিছু রেয়ার কেসে বুঝাতে পারার পরও হয়তো বা তারা ওপেন টু না, না আমার যেভাবে চলতেছে চলুক, মানে এটা করে কি হবে। So, কিন্তু আমাদের দিন দিন ডেটা লিটারেসি মানুষের বাড়তেছে, মানুষ চাচ্ছে যারা ডিভেন ডিসিশন নিতে। সো এই জিনিসগুলো, এবং এটার জন্য আমি জানি এই কোশ্চেনটা অনেকবার আসবে, তাই এখন একটু বলে দিচ্ছি যে ওকে, আমার স্টেট কতটুকু জানতে হবে। আমি অ্যাটলিস্ট যে টপিক গুলা বললাম, অ্যাটলিস্ট এই বিষয়গুলো আপনাদের মধ্যে জানতে হবে, এবং এর সাথে কিছু মানে এখানে তো দেখালাম কিছু, আর এর বাইরে কিছু টপিকের নাম বললাম, যেমন ডিস্ট্রিবিউশনের কথা বললাম, সেন্ট্রাল টেন্ডেন্সি সম্বন্ধে ডিটেলস, ডিসপারশন সম্বন্ধে, আউটলায়ার নিয়ে কিভাবে ইয়ে করতে পারে, এই বিষয়গুলো, স্কিউনেস কার্টোসিস কি। তো এইরকম বা এই টাইম সিরিজ ফরকাস্টিং এর কথা বললাম, হ্যাঁ, কোরিলেশন, রিগ্রেশন অ্যানালাইসিস, কখন কোনটা, এবং এটা ইন্টারপ্রিটেশন, এবং সব থেকে বেশি ইউজ হয় যেটা বললাম হাইপোথিসিস টেস্ট, বাইসিলার স্পেসিফিক। এই টপিক গুলো সম্বন্ধে অ্যাটলিস্ট অ্যাজ এ ডেটা সায়েন্টিস্ট হিসেবে কাজ করতে গেলে আপনাকে এগুলো কিন্তু জানতে হবে, এবং ডেটা অ্যানালিস্ট হিসেবেও যখন কাজ করবেন এই জিনিসগুলো জানা থাকলে আপনারা যেতে হবে। সো দ্যাটস টু মাই এন্ড। সো এখন ইন্টারেক্টিভ কেয়ার থেকে মেবি তো কিছু বলতে চাচ্ছিল মার্কেটিং টিম থেকে, যেহেতু আমাদের এই কোর্সটা আগামীকাল থেকে মনে হয় স্টার্ট হচ্ছে, আমি লাইভ ক্লাস নিবো 26 তারিখ থেকে, আগামীকাল মানে ওরিয়েন্টেশন হবে। তো সেলস টিম থেকে কিছু বলার পরে আমি আপনাদের যত কোশ্চেন আছে আমি চেষ্টা করবো 10টা 30-এর মাঝে সবগুলো কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ। শাকিব আছো? হ্যালো।
জি ভাই। আচ্ছা, তোমরা ফ্লোর নিতে পারো। সিয়াম ভাই কি আছেন? যদি না থাকে তাহলে আমরা ওনাদের কোয়েশ্চেন নিতে পারি। জি ভাই, আমরা তাহলে কোয়েশ্চেন পার্টিসিপেন্টস, অ্যান্সারটা করে হ্যাঁ ফেলি হ্যাঁ, ভাই। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, এনিথিং জানার থাকে, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম, আমাকে শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আহ, ও আচ্ছা, সিয়াম রাইট। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি কাজী মারুফ রহমান সিয়াম। তো এতক্ষণ ধরে আপনারা খুব কনস্ট্রাকটিভ একটা আলোচনা শুনছিলেন, আশা করি সবাই বেনিফিটেড হয়েছেন। তো আপনারা অলরেডি জানেন যে আমাদের কিন্তু এই ডেটা সায়েন্স অ্যান্ড মেশিন লার্নিং এর উপরে ইনডেপথ একটা কোর্স আছে, এটা আমাদের ব্যাচ 2। তো এইটার লাইভ ক্লাসগুলো অলরেডি শুরু হচ্ছে আমাদের মে মাসের 25 তারিখ থেকে। তো এখানে আপনি মূলত কি কি পাচ্ছেন, এবং অলরেডি আপনারা জানেন যে ইনস্ট্রাক্টর প্যানেলের মধ্যে আমাদের রেসপেক্টেড সাব্বির হোসেন রসি ভাই আছেন। উনি সিনিয়র বিজনেস ইন্টেলিজেন্স হিসেবে কাজ করতেছেন একটি জার্মান বেসড কোম্পানিতে। পাশাপাশি আকসাদুর রহমান স্যার থাকতেছেন, উনি বিডি জবসে আছেন এজ এ ডেটা কনসালটেন্ট হিসাবে। এবং আমাদের আরাফ মুস্তাফি ভাই আছেন, উনি আইডিটি অ্যানালিস্ট হিসাবে কাজ করতেছেন। তো ব্রিটিশ আমেরিকান টোবাকোতে। তো ওনাদের মাধ্যমে আপনারা পুরো বিষয়গুলো একেবারে বেসিক থেকে ধরে বিগিনার ফ্রেন্ডলি এটা একটা কোর্স। এবং এখানে মূলত আমাদের যদি বলি টোটাল 60+ লাইভ ক্লাস পাচ্ছিলেন আপনারা, 150টা প্রি রেকর্ডেড ভিডিওস এবং 10টা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করতেছি এই কোর্সের মধ্যে। এবং এই কোর্সটিতে মূলত আমরা একেবারে পাইথনের ফান্ডামেন্টালস থেকে শুরু করে ডেটাবেস ফান্ডামেন্টালস, এসকিউএল, স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালিটিক্স, ডেটা ভিজুয়ালাইজেশন, ডিপ লার্নিং এবং এমএল অপস, এই টপিকগুলো কভার করছি। তো আমাদের আজকে যারা অলরেডি আপনারা ওয়েবিনারে জয়েন করেছেন, তাদের জন্য আপনারা একটা স্পেশাল স্কলারশিপ অ্যাভেল করতে পারবেন রেগুলার কোর্স ফি এর উপরে। তো আমাদের রেগুলার কোর্স ফিটা কিন্তু 6 মাসের, এই কোর্সের কোর্স ফিটা হলো 6,000 টাকা। বাট আজকে যারা অলরেডি আপনারা অ্যাটেন্ড করেছেন ওয়েবিনারটাতে, তো তাদের জন্য আজকে রাত 11টা 59 মিনিট পর্যন্ত একটা ডিসকাউন্ট যাচ্ছিল, তো হিউজ ডিসকাউন্ট। তো আপনারা যারা ডিসকাউন্ট রিলেটেড বা ধরেন কোর্স রিলেটেড কোনো ধরনের কোনো কোয়েশ্চেন্স থাকে, আমি নাম্বারটি চ্যাট বক্সে শেয়ার করে দিচ্ছি, আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যে কোনো সময় কল করতে পারতেছেন এবং হোয়াটসঅ্যাপ টেক্সটও করতে পারবেন। ধন্যবাদ স্যার, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি নাম্বারটি শেয়ার করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, একজন ভাই একটা কোয়েশ্চেন করেছেন যে হলো হাউ ইট উইল ওয়ার্ক ফর অ্যাপারেল এক্সপোর্ট বিজনেস। ওকে, সো আমি যেটাতে কাজ করি, এটা মানে আমি নিজেই কোয়েশ্চেন আনসার দিতে আসলে আগ্রহী। যে আমি যে কোম্পানির জন্য কাজ করি, তারাও কিন্তু এই জন্য ফ্যাশন ব্র্যান্ড বা ফ্যাশন অ্যাপারেল এন্ড রিটেল, মানে একসাথে রিটেলের মাঝে সবকিছুই পড়লেও এটার মাঝে আর কি যে কাজ করে ফ্যাশন এন্ড অ্যাপারেল বিজনেসে আছে। তো আমি যে উদাহরণগুলো বললাম, সর্ট অফ এখানে 80 থেকে 90% বিষয় কিন্তু আমার কাজের এক্সপিরিয়েন্সের আলোকেই এখানে বলা। হ্যাঁ, এখানে শর্ট সেশনে হয়তো বা সবগুলা ধরে ধরে এখানে বোঝানো পসিবল না। এটা যদি ডেলং একটা ওয়ার্কশপ হয়, তখন এই জিনিসগুলো হয়তো বা সবগুলা দেখে দেখে অ্যাপ্লাই করা। কিন্তু আমি অ্যাটলিস্ট আপনাকে এনশিওর করতে পারি, আমরা এই টিমে অ্যাটলিস্ট আমি বলতে পারি 8 জন আমরা কাজ করি, ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট বা বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে। আমরা সবাই একই ধরনের, এবং যে অ্যাডমিন যারা অ্যাডমিনিস্ট্রেশন বা বলেন স্টেক হোল্ডাররা যারা, তারা হাইলি ডিপেন্ডেন্ট অন আওয়ার অ্যানালাইসিস। তার প্রত্যেকটা ডিসিশন, এই যে এখন আমাদের কাজ চলতেছে ভিআইপি কাস্টমার কাদেরকে, তারা হলো এরকম। আচ্ছা, এক্সাক্ট এক্সপোর্টের জন্য কিরকম স্পেসিফিক্যালি আমি এটা বলতে পারছি না, আপনাদের এখানে বিজনেসের কি ধরনের, মানে আপনাদের এখানে মেকানিজম বা ফাংশনটা কি। বাট আপনি যদি নর্মালি অনলাইনে বলেন বা আপনার কোনো স্টোর থেকে যদি সেল করেন, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা যেটা করি, সেখানে এই অনুযায়ী বললাম আর কি যে আহ, এখানে ওই যে প্রাইস ইলাস্টিসিটির মতো বিষয়, ডিমান্ডেড ফরকাস্টিং এর মতো বিষয়গুলা, হ্যাঁ, আপ প্রাইসিং এন্ড ডাউন প্রাইসিং এর কনসেপ্ট গুলা, এগুলা কন্টিনিউয়াসলি এগুলা অ্যাপ্লাই, এগুলা নিয়ে কাজ হয়। ইভেন কাস্টমারদের ক্ষেত্রে, যে আমি যখন তাদেরকে ভিআইপি কাস্টমার ইয়ে করবো, তাদের ডিমান্ড বুঝে তাদেরকে স্পেসিফিক তাদেরকে কুপন দেওয়া, হ্যাঁ, কুপন যারা তারা যেন ইয়ে করতে পারে। রিটার্গেটিং যারা, তারা আমার লস কাস্টমার হয়ে গিয়েছে, তাদেরকে রিটার্গেটিং করার কাজগুলো, এই কাজগুলো আমি প্রতিদিনকার কাজ করি, ইভেন আজকে এরকম কিছু কাজ। তো আপনি যদি প্রপারলি এই রিলেটেড স্টাডি করেন এবং স্পেসিফিক আপনি যেহেতু বললেন, স্পেসিফিক ইন্ডাস্ট্রি রিলেটেড ধরে ধরে যদি আপনি ম্যাটেরিয়াল খুঁজেন বা স্টাডি করেন, তখন আরো বেটার ইয়ে করতে পারেন।
কিন্তু আজকে যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো বললাম বা টপিক গুলা, এগুলো সম্বন্ধে ইভেন্চুয়ালি জানতে হবে ভালো করার জন্য। আচ্ছা, আর আরেকজন একটা বলেছেন যে হলো ডেটা সায়েন্টিস্টের জব মানে ডিক্রিজ। হ্যাঁ, ডিক্রিজ তো করবে, এআই এর যেরকম আসলে র্যাপিড গ্রোথ হচ্ছে। আহ আপনি যে ডিক্রিজ বলেছেন, ঠিক আছে, এটা একমত। সবাই আসলে এই ফিল্ডে যারা আছে অনেকটাই কমবে। আগে যে কাজ 3 জন করতে পারতো সেই কাজ হয়তো বা এখন 2 জন করতে পারে। ইভেন্চুয়ালি সেটা 1 জন হয়ে যাবে। তো আপনি যদি বলেন, যদি বলি ভ্যানিশ হয়ে যাবে, সেই জিনিসটা ভ্যানিশ হয়ে যাওয়ার চান্সটা খুব কম। আর ওই যে আমাদের ইন্ডাস্ট্রিতে যেটা হয়েছে, এখনো নর্মাল মানুষজন কাজ করেই, মানে ওই যে বললাম ডেটা লিটারেসিটাই হয় নাই। স্টেক হোল্ডার লেভেলে যারা আছে তারা এখনো গাটস ফিলিং এর উপর ডিসিশন নিতে চায়। 50% কোম্পানিতে অ্যাটলিস্ট তারা এখনো ডেটা ইউজ করে দিতে চায় না। তাও এই জিনিসটা মনে হয় 2020-22-এর আগেও মনে হয় যেটা ছিল 15% হয়তো বা ছিল। সেটা মানে আমার উদাহরণটা দিই, আমি যখন ড্যাফোডিল থেকে ছেড়ে যখন একটা প্রাইভেট কোম্পানিতে যখন জয়েন করি, ওরা হলো ফিনটেক কোম্পানি, তখন ওখানে 180 জনের মতো ডেভেলপার বা সি ইঞ্জিনিয়ার ছিল, সফটওয়্যার ডেভেলপার বা সি ইঞ্জিনিয়ার এরকম ছিল। আর আমি হলো সেখানে একমাত্র শিষ্যার ছিলাম। এবং সেখানে যে স্টেক হোল্ডার ছিল উনি নিজে ডাটা সায়েন্টিস্ট একজন। মানে উনি হলো স্টেক হোল্ডার বলতে কোম্পানির ডিরেক্টর, 3টা কোম্পানির ডিরেক্টর। তো স্পেকট্রাম, সেলস্কোপ, দুয়া, এগুলোর নাম শুনতে পারেন। স্পেকট্রাম অনেক নাম করো, এনবিআর এর কাছ থেকে শুরু করে বাংলাদেশ অনেকগুলো ব্যাংকিং সলিউশন ওদের তো 3টা কোম্পানি। তো উনি 3টারই কমন ডিরেক্টর ছিলেন। তো উনি ডাটা সায়েন্টিস্ট একজন। তো উনি আমাকে বলেন, দেখো সাব্বির, আহ এখানে আমরা সবাই ডাটাকে একভাবে দেখি। হ্যাঁ, তোমাকে ইনভলভ করার আমাদের ইয়েই হলো যে তুমি ডেটা ভালো বুঝো, ডেটা অ্যানোমালি ভালো বুঝো, তোমার ওয়ে অফ মানে লুকিং এট ডেটা ইজ ডিফারেন্ট ফ্রম আস। এবং আমরা এটাই চাই, তুমি অন্য কারো দ্বারা ইনফ্লুয়েন্স করো না। মানে অন্যরা যেভাবে করতে সেভাবেই কাজ করতে হবে না, তুমি তোমার ওয়েতে ডেটাকে দেখো, যেন আমরা এখানে ডিসিশন মেকিং এ বা আমাদের ইভেন সিস্টেমে, ওদের একটা বড় ইয়ে ছিল সিস্টেমের ভালনারেবিলিটি ছিল, অনেক সময় ল্যাগ বা এটাও বের করা বা এগুলো নিয়ে কাজ করা। সো এরকম সব সময় এখন যেটা বলছিলাম যে 15% থেকে এটা হলো 50%-এ আসছে। তো আরো 50% কাভার হওয়ার পরে তারপরে এআই এর কথা চিন্তা করবে, যে এআই কমপ্লিটলি যেন রিপ্লেস করতে পারে সবাই। কিন্তু এখানে অনেকের যেটা, যারা 50% অলরেডি মানে ডাটা সায়েন্টিস্টদের হায়ার করে, ডাটা অ্যানালিস্টদের হায়ার করে, স্ট্যাটিস্টিশিয়ানদের হায়ার করে কাজ করাচ্ছে, তারা হয়তো বা চিন্তা করবে এখন সামনে হায়ারিং এর ক্ষেত্রে, ওকে আমি আর এত বেশি হায়ার করব না আমার এই টিমটা চালাতে, কারণ যেই কোড আমাকে আগে 6 মাস লাগতো লিখতে, এখন এই কোড আমি 7 দিনে লিখতে পারি। হ্যাঁ, সো ইভেন নর্মালি ডাটা সায়েন্সের প্রজেক্ট গুলা হয় এক্সপেরিমেন্টাল টাইপের, একটু লেংদি হয়। নর্মালি যে 1 দিন 2 দিনে হয়ে যাবে এরকম না, 7 দিন, 14 দিন, 3 সপ্তাহ, এরকম মাঝে মাঝে 1 মাসও হয়। তো এই যে এই প্রজেক্ট গুলা আগে যেমন হায়ার করতে অনেক বেশি, এখন সেটা কমতে পারে। আর যে 50% এরা এখনো যায় নাই, ওই দুনিয়াতেই যায় নাই, তারা সর্ট অফ 10 ইয়ার্স একটা মানে গ্রেস পিরিয়ড লিস্ট আমাদের দেশের জন্য চিন্তা করতে পারে। ফার্দার কি হবে, দুনিয়া যেভাবে র্যাপিডলি চেঞ্জ হচ্ছে, আমি নিজেও আই ক্যান নট টেল। বাট আমি লিস্ট আমি যে এই কাজটা করি বিজনেস ইন্টেলিজেন্স অ্যানালিস্ট হিসেবে, সরাসরি স্টেক হোল্ডারদের আমি কনফিডেন্স দেই। আমি যখন ভালো অ্যানালিসিস করে আমি জানি তারা বেসড অন মাই ডিসিশন, তারা ডিসিশন নেয়, বিভিন্ন স্ট্র্যাটেজি নেয়, এই জায়গাটা রিপ্লেস হওয়ার মতন সহজ। ঠিক আছে, আর লোকাল ইন্ডাস্ট্রিতেও আছে, যে অলরেডি লোকাল ইন্ডাস্ট্রির কিছু স্ট্যাটিস্টিক্স আমি দিলাম আপনাদের। আপনারা মাইক চাইলে আনমিউট করেও কিন্তু ইয়ে করতে পারেন। আচ্ছা, প্র্যাকটিস করার যে কথা যদি বলি, যে আসলে প্রত্যেকদিন আমরা যদি বলি, এটা তো আইডিয়াল যে আমি প্রত্যেকদিন প্র্যাকটিস করব, বা অ্যাটলিস্ট প্রত্যেকদিন যে ক্লাসটা, আমার পড়াশোনা সবসময় ব্যাপারটা এরকম ছিল। আমাদের ইউনিভার্সিটিতে আমরা তো 6 মাসের সেমিস্টার ছিল। তো আমি দেখা যায় খেলাধুলা বা খেলা দেখা এগুলাতে, ফুটবল বা এগুলা নিয়ে বেশি ছিলাম, বন্ধু বান্ধব আড্ডা বা। তো আমি যেটা করতাম, প্রত্যেকটা ক্লাস করতাম, ক্লাস করে পরের ক্লাসে যাওয়ার আগে অ্যাটলিস্ট আমি চোখ বুলে যেতাম যে ওকে আমাদের তো বড় বড় থিওরাম, মানে থিওরাম বা ম্যাথমেটিক্স ছিল, তো সবকিছু। তো এগুলো ইভেন আমি ক্লাসে যেতে যেতে হাঁটতে হাঁটতে অথবা টং এ বসে হলো আমি অ্যাটলিস্ট দেখে যেতাম, কোনোটা না বুঝলে হয়তো বা কথা কলম নিতাম। কেন, আমি বোঝার চেষ্টা করতাম পরের ক্লাসে, আমি আগের ক্লাসে এটা বুঝি নাই, আমি পরের ক্লাসে যদি স্যারকে বলি যে ওকে স্যার আমি এই জিনিসটা বুঝি নাই, ট্রাই করেছিলাম বুঝি নাই, উনি কিন্তু উইলিংলি বুঝিয়ে দিবে। আমার ক্ষেত্রেও যদি আমার কোনো স্টুডেন্ট আমাকে জিজ্ঞাসা করে আমি এটা বলবো। কিন্তু আপনি যদি প্র্যাকটিস না করেন, 2 সপ্তাহ পরে গিয়ে আপনি লেকচার দেখলেন, তখন এসে একটা লাইভ ক্লাসের ভিতরে বা আরেক জায়গায় এসে ইভেন সাপোর্ট ইনস্ট্রাক্টরদের গিয়ে বলেন ভাই এই টপিকটা, সেও কিন্তু আর ওই ফোকাসে নাই।
তখন কিন্তু তার জন্য কিন্তু বোঝানোটা করতে। সো এটা বলবো যে অ্যাটলিস্ট যখন আপনি যে কোনো অনলাইন কোর্স করেন বা সামথিং ইয়ে করেন, বা আপনি যে রুটিন ধরেই পড়েন, যে বা যদি কোর্স করেন আর কি, সেটা বলতেছি, অ্যাটলিস্ট একদিন তো অ্যাটলিস্ট গ্যাপ থাকে, তো ওই গ্যাপের মাঝে যেন ওই লেকচারটা যেন একটু দেখে রাখেন বা ওই বিষয়গুলো একটু প্র্যাকটিস করেন। এটা হয়তো 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ লাগবে, সর্বোচ্চ। আর নিজে নিজে যদি একটু শেখেন, তখন যেটা হবে, আপনি ডেইলি আসলে পারবেন না, আপনি উইকলি নিজেকে টার্গেট দেন। হ্যাঁ, এবং একটা টুল একসাথে না শিখে 2টা জিনিস একসাথে করতে পারেন। যেমন আপনি কঠিন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতেছেন, সাথে পাওয়ার বিআই এর মতো একটা জিনিস শিখতে পারেন বা এক্সেল এর মতো একটা জিনিস শিখতে পারেন। অথবা আপনি যখন মানে স্ট্যাটিস্টিক্স শিখতেছেন, নর্মাল শুধু স্ট্যাটিস্টিক্যাল কনসেপ্ট না, ওইটা পাইথনে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ওইভাবে শিখেন। সো তখন এফেক্টিভ হয় আর কি। তো উইকলি আপনি নিজেকে একটা টার্গেট দেন, আমি ওকে উইকে 15 ঘন্টা দেবো। উইকে 15 ঘন্টা কিন্তু খুব বেশি না, 3 ঘন্টা করে ডেইলি। আবার আপনি এভাবে চিন্তা করেন না আমি সব দিন তো পারবো না, উইকেন্ড 2 দিন আছে, ওই 2 দিনই আমি আসলে 6 ঘন্টা 6 ঘন্টা করে 12 ঘন্টা দিই। আর উইকের মাঝে যদি কিছু টাইম পাই 1 ঘন্টা। এভাবে যদি প্র্যাকটিস করেন, এবং এটা একটা জিনিস জানা ইয়ে করা ভালো, যে এটা আসলে এত শর্ট জার্নি না। ডেটা অ্যানালিটিক্স বা এই ধরনের বিষয়গুলো আপনি 4 থেকে 6 মাসে খুব ভালোভাবে শিখে নেওয়া যায়, ইন্ডাস্ট্রিতে কাজ করার মতো নিজেকে যোগ্য তৈরি করে নেওয়া যায়। এরপরে বাকিটা নিজের কমিউনিকেশন স্কিল, স্মার্টনেস এর উপর ডিপেন্ড করে। কিন্তু এই লাইনে শেখার আসলে শেষ নেই। অ্যাটলিস্ট আপনার 6 মাসের, মানে 6 মাস শেখার পরও দেখবেন আরো 6 মাসে কিছু জিনিস থেকে যাবে, বা নিজেকে গুছানো পোর্টফোলিও, গিটহাব, এটা 1 বছর যদি ডেডিকেটেডলি ইয়ে করতে পারেন, তখন ভালো কিছু। এবং যদি লেগে থাকে 1 বছর, কেউ ডাউট না রেখে নিজের মাঝে যে আমি জব পাবো কি পাবো না, এটা এটা ডাউট না রেখে যদি আপনি 6 মাস ডেডিকেটেডলি শিখেন, নেক্সট 6 মাস কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করা, নেটওয়ার্কিং করা, প্রজেক্ট করা, শেয়ার করা, এবং একই সাথে জবের জন্য অ্যাপ্লাই করা, ফ্রিল্যান্সিং এর জন্য ট্রাই করা, নিজে ওই যে বললাম মানুষকে অফার করা যে আমি এই জিনিস আপনাকে করে দিতে পারবো, কাস্টম সলিউশন নিয়ে আসেন। আপনি শুধু অন্যের উপর ডিপেন্ডেন্ট থাকবেন না, নিজের পার্সোনাল ব্র্যান্ডিং করেন। এটা যাদের করা পসিবল, তারা ভালো করবে। হবি হিসেবে নিলে ডেটা সায়েন্টিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হওয়া পসিবল। এটা হলো জাস্ট টাইম নষ্ট হবে। আমি প্র্যাকটিক্যালি ওটা বললাম। ডিজিটাল মার্কেটিং এর উপর হিউজ ইম্প্যাক্ট। ডিজিটাল মার্কেটিং এ যারা ইউজ করতে জানে, যে এবং গুগল অ্যানালিটিক্স, আমি বললাম না, আমাদের 2জন ডেটা সায়েন্টিস্ট হলো ডেডিকেটেডলি কাজ করে হলো আমাদের। আপনি যদি ডিজিটাল মার্কেটিং যদি ইয়ে করে থাকেন, আপনি গুগল অ্যানালিটিক্স এর কথা জানেন। আমরা গুগল অ্যানালিটিক্স এর ডেটা আবার ট্রাস্ট করি না। গুগলের এটা এমন অ্যালগোরিদম, এটা কেউই আসলে প্রপারলি ট্রাস্ট করতে পারে না। এখানে আমরা প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে 5% মতো নাম্বার ডিফারেন্ট। র ডেটা কিন্তু গুগল অ্যানালিটিক্স এর এটা নেওয়া যায় বিগ কোয়েরিতে, সেটাই যদি অ্যানালাইসিস করেন এবং ড্যাশবোর্ডে যেটা দেখায় 5%-এর মতো ডিফারেন্স থাকে। তো আমরা কি করি, ক্লিক স্ট্রিমার একটা ইয়ে আছে, ওটা ইউজ করি। ওটা দিয়ে প্রত্যেকটা, মানে আপনি একটা ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা মুহূর্ত, মানে প্রত্যেকটা কাস্টমারের ক্লিক বলেন বা তাদের মাউজের বলেন, সবকিছু রেকর্ড হয়। তো ওই রেকর্ডের এই ডেটাগুলা আহ যদি আপনি প্রপারলি অ্যানালাইসিস করতে পারেন, এখান থেকে অনেক কিছুই করা যায়। আমাদের ডেডিকেটেডলি 2জন এই লাইনে কাজ করে। আহ একজন হচ্ছে ট্রেডিং বিজনেসের, ক্যান আই ডু এনি নিউ প্রোডাক্ট মার্কেট স্টাডি ফ্রম হিয়ার? আহ এখানে তো আপনার আসলে ডেডিকেটেডলি, মানে লার্নিং এর ব্যাপারটাই কেমন আপনি চিন্তা করেন। আমরা যখন এবিসিডি যখন শিখি, এবিসিডি দিয়ে প্রথম হয়তো বা আমাদের কিছু ওয়ার্ড বানানো শেখানো হয় ছোটবেলায়। তারপরে হয়তো বা কিছু সেন্টেন্স স্ট্রাকচারও শেখানো হয়। এই সেন্টেন্স দিয়ে আমাদের, মানে এটা গ্রামার থেকে শুরু করে এগুলা এমন ভাবে শেখানো হয়, এটা মেকশিওর করা হয়। এরপরে যদি আমার মাঝে ক্রিয়েটিভিটি থাকে, আমি যদি চেষ্টা করি, বা এটা দিয়ে আমি অনেক কিছু হইতে পারি, অনেক লাইনে আমি পড়াশোনা করতে পারি। আচ্ছা, নর্মাল প্রথম বাংলা লেখা শেখানো দিল, শিখতে দেওয়া হলো, বা বাংলা পড়তে দেওয়া হলো, এটা দিয়ে আমি সামাজিক বিজ্ঞানও পড়তেছি, সায়েন্সও পড়তেছি, ম্যাথও পড়তেছি, বা এরকম বিভিন্ন কিছু করে দিই। সর্ট অফ এটা হলো জেনারেলাইজ। হ্যাঁ, আপনি প্রথমে ওভারঅল যে ধারণাগুলা, স্ট্যাটিস্টিক্স এর বেসিক, পাইথনের পাইথনে ভালো হইতে হবে, স্ট্যাটিস্টিক্স এ ভালো হইতে হবে, এসকিউএল এ ভালো হইতে হবে, এইগুলা প্রথমে হইতে হবে। এখানে যা যা কম্পোনেন্ট সব শিখতে হবে। শেখার পরে আপনি তখন একটা নিশ সেগমেন্টের জন্য নিজেকে প্রস্তুত করতে পারবেন, বা ওইটার জন্য আপনি যে আরো ঘাটাঘাটি করতে পারবেন। হুম, যে কিন্তু প্রথমে যদি আপনি একটা জায়গায় নিশ নিয়ে চিন্তা করেন, গুড থিং, ইভেনচুয়ালি আপনি এটা হতে চান, কিন্তু শুরুতে এটা নিয়ে যদি ভাবেন যে ওকে আমি প্রথমে আমি 5টা ক্লাস করব,
বা একটা কোথাও অনলাইনে একটা কোর্স দেখবো বা অনলাইনে কিছু টিউটোরিয়াল দেখবো, আমি 5টা লেকচারে আমি এই জিনিসটা কভার হয়ে যাবে বা 10টা লেকচারে হয়ে যাবে, এভাবে হবে না। ঠিক আছে, বা কোর্স ফি বা এই বিষয়গুলো নিয়ে আমি জাস্ট যারা ইন্টারেক্টিভ এর কোর্স ইনস্ট্রাক্টর, তো আপনাদের এই রিলেটেড যে কোনো কিছু জানার বা বিষয় অফার বা এরকম বিষয়গুলো এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে বা সামথিং, এই নাম্বার গুলাতে বা ওদের ওয়েবসাইটেও আপনারা করে কথা বলতে পারেন। সো আর কেউ কিছু বলবেন? আমরা আর দুটো কোশ্চেন নিতে পারি। মাইক আনমিউট করে বললে সব থেকে ভালো হয়। প্লিজ। ভাই আমার ওকে, মনে হয় না আর কারো কোনো না কোয়েশ্চেন। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আই ট্রাইড মাই বেস্ট টু এক্সপ্লেন এভরিথিং, বাট ফার্দার আপনাদের যদি কারো ইয়ে থাকে লিঙ্কডিনে বা ইয়েতে আমাকে নক দিলে আপনারা জানতে পারবেন। ওকে, হ্যালো, তাহলে আসসালামু থাকি, আপনি আলাইকুম। শেষ করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আহ, আচ্ছা, আমার প্রশ্ন ছিল আপনার যে গুগল কোল্যাবের যে শীটটা আর যে পিপিটিএক্সটা এটা কি পরে দেওয়া হবে? আপনি পিডিটা দিয়ে দেওয়া হবে আহ, উম, বুঝি নেই, পাওয়ার আরেকবার পয়েন্টে। প্লিজ। পাওয়ার পয়েন্টের যে ইয়েটা আছে প্রেজেন্টেশন যেটা, সেটা দেওয়া হবে। আর ওটা কোর্স আর কন্টেন্টের অংশ তো, সো ওইটা আই থিঙ্ক হ্যাঁ একটা দিয়ে দিব আমি। যেটা ফার্স্টেরটা যেটা আপনারা একটা কেস স্টাডির কথা দেখালাম, সাই স্কোয়ার টেস্ট দিয়ে যেটা, সেটা আমি দিয়ে দিব। আমি এই সিস্টেমের মাঝে ওকে, দিয়ে দিব, আপনারা যারা ফর্মটা ফিল আপ করেছেন তারা এটা পেয়ে যাবেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি শাকির, আমি তোমাকে চ্যাট বক্সে আমি কিছুক্ষণ পরে দিয়ে দিচ্ছি। জি শিওর ভাই। ঠিক আছে, হ্যাঁ, ওকে, আমার এন্ড থেকে আমি বিদায় নিই। থ্যাংক ইউ এভরিওয়ান ফর জয়নিং। আল্লাহ হাফিজ।